আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বিন্যাসের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। এর আগে বিন্যাসের বেসিক আলোচনাটা করা হয়েছে এবং ছোট ছোট কিছু প্রশ্ন সমাধান করা হয়েছে। আজকে আমরা বড় বড় কিছু ম্যাথ দেখব। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। ইনশাআল্লাহ আমি শুরু করে দিব। একটু জানান সবকিছু ক্লিয়ার কিনা। মানে শেষের দিকে এসে আপনাদের এমন অবস্থা হয়েছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না স্টুডেন্ট। এর থেকে তো আমার ওই 50 জনের ব্যাচও ভালো ছিল, অ্যাক্টিভ স্টুডেন্ট পাইছিলাম। মানে যেসব ব্যক্তিরা চিন্তা করতেছেন যে বিন্যাস সমাবেশ না করি চাকরির জগতে ভালো করব, মানে ম্যাথে ভালো করব, বিসিএস বলেন বা আদার্স পরীক্ষার জন্য বিন্যাস সমাবেশ কিন্তু লাগতেছে, বাদ দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, একেবারেই বাদ দিলে দিতে পারেন, কিন্তু আলটিমেটলি পড়তে হবে, এটা খুব সহজ। শতকরা সবাই পারবে, বিন্যাস সমাবেশ সবাই পারবে না। আর আপনি বলেন আপনি শিখবেন নাকি ওই ওই সবার দলে থাকবেন? কথা কি বলছি বুঝাইতে পারছি? শতকরা চ্যাপ্টার কি ম্যাক্সিমাম মানুষ পারবে কি পারবে না? তারপর মান নির্ণয় ম্যাক্সিমাম পারবে কি পারবে না, কিন্তু বিন্যাস সমাবেশ কি ম্যাক্সিমাম মানুষ করবে? করবে না, অনেকেই বাদ দিবে। সেখানে আপনি যদি আগায় থাকতে পারেন তার আপনারই লাভ। বিন্যাসের ফার্স্ট ক্লাস না করে সেকেন্ড ক্লাস বোঝাটা খুব কঠিন। তারপরও থাকেন, যদি সময় থাকে একটু থাকেন, দেখেন, বুঝতে পারেন, কিন্তু ফার্স্ট ক্লাস লাগবে। ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস অসম্ভব ব্যাপার। বিন্যাস যে কি এটা তো আপনার বুঝতে হবে। যাক, তারপর থাকেন, দেখেন, সমস্যা নাই। না বুঝলে আপনি ফার্স্ট ক্লাস করলেন, সমস্যা তো নেই। সম্ভবত আমরা টাইপ 2 থেকে শুরু করবো আজকে, তাই তো? আচ্ছা, তাহলে শুরু করি। এখানে কিছু বড় বড় ম্যাথ আছে, আমি একটু দেখাই পর্যায়ক্রমে। খুব বেশি অঙ্ক করাবো না, অল্প অল্প অঙ্ক করাবো আমি, কারণ আমরা তো 3টা ক্লাস নেব বিন্যাসের। প্যারা নাই। ওকে, আচ্ছা, এই গেল। এখন টাইপ 2 আমরা একত্রে রেখে বিন্যাস দেখব। প্রিলি পরীক্ষার জন্য মোটামুটি কম ইম্পর্টেন্ট, বাট রিটার্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য বলছি বলেন তো? রিটার্ন। আমার এই পুরো কয়েকটা বিন্যাস সমাবেশের 5টা ক্লাস করলে আপনার রিটার্নের জন্য প্রিপারেশন হয়ে যাবে। এখানে রিটার্নের প্রশ্ন আছে, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো করলে আপনার ব্যাংকেও কাজে লাগবে, ব্যাংকেও কিন্তু প্রশ্ন আসে। সো এখন যে ম্যাথগুলো দেখবো পিলিতেও আসতে পারে, কিন্তু রিটার্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো শুরু করি আমি। টাইপ 2 একত্রে রেখে বিন্যাস। টাইপ 2 একটা ম্যাথ করে আসতে দিলে তাহলে বুঝতে পারবেন। 13 নম্বর কোশ্চেনে বলছে কি, এই ম্যাথমেটিক্স শব্দটিকে বর্ণগুলি কত প্রকার সাধারণত সর্বর্ণগুলি একত্রে থাকবে। এটা ইম্পর্টেন্ট অনেক। ম্যাথমেটিক্স, AICS, সে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। এটা হলো আপনার প্রশ্ন। এই প্রশ্নগুলা বিভিন্ন স্টাইলে করতে হবে, বিভিন্ন ধাপ আছে, পর্যায়ক্রমে বের করবে এগুলো আমরা। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। স্বরবর্ণ কারা? ভাওয়েল। তো ভাওয়েল গুলো একত্রে থাকবে। এখন ভাওয়েল হইতে পারে, কনসোনান্ট হইতে পারে। একত্রে রেখে বিন্যাস করার প্রসিডিউরটা আসলে কি? একত্রে মানে হলো ওই ভাওয়াল গুলাকে আমি একটা অক্ষর বা এক জাতীয় চিন্তা করব। তো যাই হোক, আমি শুরু করি। যে কোনো বিন্যাসের অঙ্কে আগে দেখতে হয় এই শব্দটায় কয়টা মোট বর্ণ আছে, কয়টা ভাওয়েল আছে, কয়টা ডাবল আছে, এগুলো সব আগে দেখতে হবে। তো মোট বর্ণ কয়টা? 11টা সম্ভবত। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমার কি হবে? মোট বর্ণ 11টি, বা মোট অক্ষর 11টি।
এখন দেখি তো ডাবল কি কি আছে, মানে একের অধিক কি আছে। এম আছে দুইবার, এ আছে দুইবার, টি আছে দুইবার, আর কি কিছু আছে দুইবার। এম পাইলাম, দাগাই রেখে তাহলে ভুল হবে না। টি পাইলাম, এ পাইলাম, এসি, আইসিএস, বাকিগুলো সব এক জাতীয়। তাহলে মোট বর্ণ 11টা, যার মধ্যে এগুলো একাধিকবার আছে, মানে ডাবল আছে বা ত্রিপলও থাকতে পারে। এখন আমার আকর্ষণটা কোথায়? মূল আকর্ষণ হলো স্বরবর্ণের উপরে। স্বরবর্ণ কয়টা আছে, মানে এই শব্দটাতে ভাওয়েল কয়টা আছে একটু দেখি। স্বরবর্ণ আছে, স্বরবর্ণ কয়টা বলেন তো? এ, ই, আই, আর কি আছে? এ, ই, এ, আই, মানে এ দুইবার আছে, তাহলে এ দুইবার লিখি। যে কয়বার থাকবে সেটাই লিখবো। প্রথমে একটা এ আছে, পরে একটা ই আছে, পরে আবার এ আছে, পরে আবার আই আছে, তাহলে চারটা হলো। তাহলে এই ম্যাথমেটিক শব্দটায় বর্ণ আছে, ওই স্বরবর্ণ আছে চারটি। তাহলে ম্যাথের শুরুতে এগুলো আমরা সব লিখে ফেলবো, যে মোট বর্ণ কয়টা, একাধিকবার কি কি আছে, স্বরবর্ণ কয়টা। এখন আমার মূল অ্যালগরিদম শুরু হবে। বলছে স্বরবর্ণগুলা একত্রে রেখে বিন্যাস করতে হবে। এর মানে হলো ওই স্বরবর্ণগুলাকে আমি একটি অক্ষর বিবেচনা করব। তো আপনারাই বলেন, 11টা অক্ষরের মধ্যে 4টা অক্ষরকে যদি আমি এক জাতীয় ধরি, তাহলে মোট অক্ষর কয়টা আসে? তাহলে কি লিখবো? স্বরবর্ণগুলিকে একটি অক্ষর বিবেচনা করে, স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করে একটি বর্ণ বলতে পারেন, মোট বর্ণ হয়। মোট বর্ণ হয় কত হবে? স্বরবর্ণগুলো একটি অক্ষর বিবেচনা করলে কত হবে? টোটাল অক্ষর ছিল আমি 11টা, এই 11টা অক্ষরের মধ্যে এই 4টা অক্ষরকে আমি একটা অক্ষর ধরতেছি, একটা বর্ণ ধরতেছি, তাহলে 4টা বিয়োগ। এখন 4টা যখন বিয়োগ করতেছেন, তো 4টা মিলে একটা আবার ধরতেছেন, সেজন্য এক যোগ। সোজা কথা, এখানে মোট বর্ণ বের করার নিয়মটা হলো, মোট বর্ণ থেকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যা থাকবে তাদেরকে বাদ দিয়ে এক যোগ করবে। এক কেন যোগ করতেছি? এই 4টা মিলে এক জাতীয় হচ্ছে। 11টা থেকে 4টা বিয়োগ করলাম, থাকে কয়টা? 7টা। আর এই 4টা মিলে যে একটা, তাহলে 8টা হবে। যারা বুঝি নাই একটু আবার চিন্তা করেন, প্রথম থেকে চিন্তা ভাবনা করেন। 11টা বর্ণ ছিল, যার মধ্যে 4টা কি ছিল? ভাওয়েল ছিল। এই 4টা ভাওয়েলকে আমি এক জাতীয় চিন্তা করব, একটা অক্ষর চিন্তা করব। তাহলে এই 4টাকে যদি একটা অক্ষর চিন্তা করতে, তাহলে 11টা থেকে কমে কয়টা অক্ষর হয়ে যাচ্ছে? আমার কয়টা বর্ণ হয়ে যাচ্ছে? 11 থেকে 4টা বিয়োগ করলাম, তাহলে 7টা অক্ষর থাকতেছে। 11 থেকে 4টা বিয়োগ করলে 7টা অক্ষর থাকতেছে আমার। তাহলে 4টা মিলে যে একটা অক্ষর, তাহলে 8টা অক্ষর হবে টোটাল। এইটা না বুঝলে আমাকে বললেন, এটা বুঝতে হবে। তাহলে এখন আমরা মোট বর্ণ হয় এটা, এখন এখানে বিন্যাস কত হবে আমি সংক্ষেপে লিখতেছি। এখানে ভাষাগত যে ব্যাপারগুলো সব শিটে দেওয়া আছে। স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে বিন্যাস, সেটা হবে এখানে, ভাষাটা আমি লিখতেছি না। তাহলে মোট বর্ণ 8টা, উপরে 8 ফ্যাক্টরিয়াল। এখন দেখেন এম দুইবার আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হয়। টি দুইবার আছে, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হয়। এ কিন্তু দুইবার আছে, এ দ্বারা আমি কেন ভাগ করবো না? কারণ এ তো আমার এর ভিতরে আছে, এ তো স্বরবর্ণ, একে চিন্তা করা যাবে না, একে তো আমি একটা অক্ষর ধরে নিয়েছি। তাহলে এই দুই দ্বারা কিন্তু ভাগ যাবে না। প্রথম থেকে রিপিট করি, মোট বর্ণ 11টা, এগুলা ডাবল করে আছে। মোট 4টা হচ্ছে আপনার স্বরবর্ণ। এই 4টা স্বরবর্ণকে আমি একটা স্বরবর্ণ যদি বা একটা বর্ণ যদি চিন্তা করি, এক জাতীয় যদি চিন্তা করি, তাহলে আমার মোট বর্ণ হয় 8টা। 4টি স্বরবর্ণকে একটি অক্ষর বিবেচনা করে বিন্যাস করলে বিন্যাসটা হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই এম দুইবার 2 ফ্যাক্টোরিয়াল, টি দুইবার 2 ফ্যাক্টোরিয়াল। শেষ, এবার আমরা হিসাব করব। 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1, 2 গুণন 1। এটা বাদ যাবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, এখানে গুণ করলে যা হবে, আমি আর গুণ করতেছি না, আমি জাস্ট অ্যান্সারটা বলতেছি কত হবে গুণ করলে। এখানে দেয়া আছে বড় একটা সংখ্যা, এটা হবে। শেষ। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার কিন্তু ম্যাথ শেষ হয় নাই, আরো কাজ আছে, বড় অঙ্কগুলা। স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে যে বিন্যাস হয় সেটা আপনাকে করতে হবে। তাহলে কি লিখবো? স্বরবর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস, মধ্যে বিন্যাস। স্বরবর্ণ আসতে কয়টা? 4টা, তাহলে 4 ফ্যাক্টরিয়াল উপরে
এবার থেকে ডাবল থাকলে ভাগ হবে, ডাবল আছে এ দুইবার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। 4 ফ্যাক্টরিয়াল মানে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর এখানে হচ্ছে 2 গুণন 1, এটা কাটা গেল, 3 4 12, তাই তো? এটাই আমাদের অ্যান্সার কি হবে এখন, গুণ হবে। তো এখানে একটা মজার ব্যাপার আমরা আজকে দেখবো, শীটে এভাবে লেখা নাই কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। যারা আগে পরে মানে বিন্যাস সমাবেশের বিভিন্ন বই থেকে দেখেছেন বা বিভিন্ন জায়গা থেকে দেখেছেন, দেখবেন যে কোনো কোনো ম্যাথে গুণ করেছে, কোনো কোনো ম্যাথে আবার যোগ করছে শেষে এসে। তাহলে আপনারা এই মাথায় এই কাজটা করতে হবে, কখন আমরা গুণ করব কখন যোগ করব। আমি জাস্ট দুইটা সহজ বুদ্ধি লিখে দিব। ইনকমপ্লিট হলে গুণ, কমপ্লিট হলে যোগ। এটা সবাই খাতায় লেখেন, আগে শিটে লেখেন, আমি বোঝাচ্ছি। আগে এই দুইটা লাইন সবাই শিটে লিখে ফেলেন। ইনকমপ্লিট হলে গুণ হবে, কমপ্লিট হলে যোগ হবে, সবাই শিটে লেখেন, আমি বিস্তারিত বিষয়ে বলতেছি। ইনকমপ্লিট মানে কি, যখন আমি স্বরবর্ণ গুলাকে একটি দরে বিন্যাস বের করছিলাম, আমার কিন্তু কমপ্লিট হয় নাই, কারণ 11টা অক্ষরের মধ্যে আমি 8টা অক্ষর সাজাচ্ছি, কিছু অক্ষর বাদ আছে, তার মানে এখনো কমপ্লিট হয় নাই। আবার স্বরবর্ণগুলোকে যখন বিন্যাস করছি, শুধু স্বরবর্ণগুলো বিন্যাস, এখানেও কমপ্লিট না, তাহলে এখানে ইনকমপ্লিট একটা ঘটনা। যখনই ইনকমপ্লিট তখন হচ্ছে অ্যান্সার গুণ করতে হয়, অতএব নির্ণয় বিন্যাস। নির্ণয় বিন্যাস কত হবে, এই যে এটার সাথে এটা গুণ হবে, যা হয় সেটাই আনসার। বিশাল সংখ্যা, ও আর গুণ করার মতো সময় সুযোগ কোনোটাই নাই। 12 0 9 7, এই হলো আপনার ম্যাথ। আবারও বলছি, ভয় পাবেন না, আমার সাথে কষ্ট করে 5টা ক্লাসে থাকেন বিন্যাস সমাবেশের, তারপর দেখেন যে আপনার কতটুকু ডেভেলপ হয়। সমস্যাটা হলো আমরা আগে এগুলা করি নাই, শুধু মান নির্ণয় এগুলো করে করে অভ্যস্ত। এটা করলেই পারা যাবে। প্রথম থেকে রিপিট করছি, যখনই একত্রে রেখে বিন্যাস বের করতে বলবে, এখানে স্টেপ আছে 2টা। প্রথম কথা, যাদেরকে একত্রে রাখতে তাদেরকে এক জাতীয় ধরে একটা বিন্যাস করলাম, যাদেরকে একত্রে রাখতে তাদের নিজেদের মধ্যে একটা বিন্যাস করলাম, 2 বিন্যাস গুণ করে দিলাম। গুণ করার কারণটা কি, ইনকমপ্লিট। যখনই ইনকমপ্লিট ঘটনা হবে শেষে এসে গুণ হবে, যখনই কমপ্লিট ঘটনা হবে শেষে এসে যোগ হবে। এই কমপ্লিটের ফ্যাক্টরটা শুরু হবে আপনার সমাবেশের অঙ্কে। তাহলে সবাই সেটা 2টা লিখে রাখেন, প্রত্যেকটা ম্যাথে এগুলো আমি করাবো। প্রথম থেকে আমি রিপিট করে আসি। স্বরবর্ণ গুলাকে বিন্যাস একত্রে রেখে বিন্যাস করতে বলছে। তো শুরুতে আমরা ভাঙাইলাম যে ম্যাথমেটিক শব্দটায় মোট বর্ণ কয়টা, একাধিক কি কি বার আছে, স্বরবর্ণ কয়টা আছে। এরপর যে রাখতে বলছে কাদের, স্বরবর্ণ গুলোকে একত্রে রাখতে বলছে, তাহলে স্বরবর্ণ গুলোকে আমি একত্রে একটা অক্ষর বা একটা বর্ণ চিন্তা করব। 11টা অক্ষরের মধ্যে এদেরকে যদি একটা অক্ষর চিন্তা করি, তাহলে এই যে 4টা বাদ দেন, 7টা, সাথে সাথে এদেরকে একটা অক্ষর চিন্তা করতেছি, তাহলে 8টা, মোট 8টা অক্ষর হবে। এইটা কি বুঝতে পারছেন আপনারা, এই জিনিসটা এইটুকু বুঝছেন নাকি? 8টা। তাহলে স্বরবর্ণ গুলোকে একটি বর্ণ বিবেচনা করে মোট বিন্যাস আসবে কত, 8 ফ্যাক্টরিয়াল উপরে, আর এম 2 বার, তাই 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। রিপিটেশন হলে ভাগ করতে হয়, গতকাল শিখেছেন রিপিটেশন ফর্মুলা, যেগুলো রিপিট হবে ভাগ হবে, রিপিট হয়েছে ভাগ হয়েছে। ওকে, আর এটা যেহেতু আমার স্বরবর্ণের ভিতরে, তাই ভাগ হবে না। এখানে একটা বিন্যাস। এখন এই স্বরবর্ণ গুলা নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে কিভাবে, মোট 4টা স্বরবর্ণ, উপরে 4, আর হচ্ছে এ 2 বার আছে, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। এই 2 বিন্যাস কেন গুণ করলাম, ইনকমপ্লিট ছিল। আমার 11টা অক্ষরের মধ্যে আমি 8টা নিয়ে যখন কাজ করছি, এখানে কমপ্লিট হয় নাই, এখানে আবার 4টা নিয়ে কাজ করছি, কমপ্লিট হয় না, 2টা ইনকমপ্লিট ঘটনা গুণ করে নিতে হবে। এখন বলেন যে আপনার এই বিষয়গুলোর মধ্যে কোন জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে প্রবলেম হতে পারে, এখানে প্রবলেম হতে পারে, ধাপে ধাপে আসবেন। আমি আপনাদের আরো একটা ম্যাথ করাই দিব, তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে। কারণ এইটা না বুঝলে টাইপ 3 বুঝবেন না। টাইপ 3 বলতে একত্রে না রেখে বিন্যাস আছে, সেটা বুঝবেন না। ঠিক আছে, এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা আমাকে একটু বলেন তো আপনারা। মানে মাথা কি ঘুরতেছে নাকি আবার? সহজ, কিন্তু বারবার আমি এক কথা বলছি, না বুঝলে আমি আর একটা করাই, তাহলে ক্লিয়ার বোঝা যাবেন ইনশাল্লাহ। আমাকে একটু জানান যে কি অবস্থা, মানে বুঝছেন কিনা। খুব বেশি কঠিন না, কয়েকবার প্র্যাকটিস করতে হবে এই আর কি। একই অঙ্ক বিন্যাস থেকে নতুন কোনো অঙ্ক তেমন আসবে না, এগুলাই ঘুরাই ফিরে আসবে, ভালো করে করতে হবে। হ্যাঁ, ইনকমপ্লিট আর কমপ্লিট এখনো বুঝতে পারেন নাই। মানে ব্যাপারটা হচ্ছে, ম্যাথমেটিক শব্দটায় বর্ণ ছিল কয়টা, 11টা। তা আমি যখন এই প্রথমবার বিন্যাস করছি, আমি কি 11টা অক্ষরে বিন্যাস করছিলাম? আমি কিন্তু 8টা অক্ষরে বিন্যাস করছিলাম, বাট এখানে কিন্তু 11টা অক্ষর আছে। তাহলে এখানে কিছু আমার ইনকমপ্লিট ব্যাপার আছে, আমি সবাইকে নিতে পারি নাই।
আবার যখন আমি 4টার বিন্যাস করছি, আমি কি একসাথে মানে আমি কি 11টার বিন্যাস করছি না 4টার করছি? তাহলে এখানে আমার বাকি ছিল, মানে আরো কিছু অক্ষর বাকি ছিল, তাহলে এটাও ইনকমপ্লিট ছিল, আলাদাভাবে এও ইনকমপ্লিট ছিল। এই যখন ইনকমপ্লিট তখন গুণ হবে। আর আমি যদি এখানে প্রথমেই 11টার বিন্যাস করে ফেলতাম, তাহলে কিন্তু আমার এখানে মানে ইনকমপ্লিট হতো না, কমপ্লিট হয়ে যেত, তাহলে আর কিছু করা লাগতো না। ঠিক আছে, এই কমপ্লিটের গণনা চলে আসে সমাবেশের অঙ্কে, সামনে আসে। ঠিক আছে, ওকে। কমপ্লিট কিভাবে হবে দেখেন, যেমন আমি বললাম কি 12 জন 2টা বাসে যাবে, একজন যাবে 7টা আর তাই যাবে 5টা, তাহলে এখানে কিন্তু গণনাটা কমপ্লিট। একটা বাসে 7 জন যাচ্ছে, একটা বাসে 5 জন, 7 5 12, কমপ্লিট ঘটনা, এটা সামনে আসবে। ইনকমের ঘটনা খুবই সহজে বুঝতে পারবেন। 11টার মধ্যে আপনি 8টা নিয়ে কাজ করতেছেন, 11টার মধ্যে আপনি 4টা নিয়ে কাজ করতেছেন, 2টা ইনকমপ্লিট, তাই গুণ হয়েছে। ঠিক আছে, এগুলো তো লিখিত পরীক্ষা এত বড় প্রশ্ন গুণ দিবে, এত বড় গুণ তো আর পিলি পরীক্ষা আপনার দিবে না। ঠিক আছে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা একটু পরের কোশ্চেনটা দেখেন কাইন্ডলি। আমি অনেকবার রিপিট করছি, আপনারা একটু পরের কোশ্চেনটা দেখেন। একই ম্যাথ আবার দেখাই। এই কমপ্লিট এবং ইনকমপ্লিটের ব্যাপারগুলো বেশি লাগবে আপনার সংখ্যার অঙ্কে। মানে আমি বলতে পারতাম যে গুণ করতে হবে, এখন গুণ কেন করতে হবে তার জবাবটা হচ্ছে এটা। মানে এটা মনে রাখার উপায়, ইনকমপ্লিট আর কমপ্লিট দিয়ে আপনি সব মনে রাখতে পারবেন, প্যাস লাগবে না। আরো একটা ম্যাথ আমরা করবো 14 নাম্বার, এটা ইন্টারমিডিয়েটের বই থেকে কিন্তু আমি নিয়েছি। এই শীটটা সাজাইতে অনেক কষ্ট হয়ে গেছে, মানে খুবই ইম্পর্টেন্ট, যত্ন সহকারে রেখে দেন, কাজে আসবে। হ্যাঁ, প্যারালাল শব্দটির বর্ণগুলিকে পৃথক না রেখে পৃথক না রেখে কত প্রকারে সাজানো যায়। ওকে, একটা মজার ব্যাপার দেখছেন, আপনাকে আমি কিন্তু একত্রে রেখে বিন্যাস করাচ্ছি, এখানে একত্রে রেখে না পৃথক না রেখে। তো পৃথক না রাখায় মানে তো একত্রে রাখা, তাহলে সরাসরি কিন্তু একত্রে রেখে বলা নেই, বুঝতে হবে। এই দুইটা মার্কারকে আমি পৃথক রাখবো না মানেই তো একত্রে রাখবো। তাহলে পৃথক না রেখে মানে কি, একত্রে রেখে, এটার মানেটা কি, একত্রে রেখে। ওকে, এখানেও কি স্বরবর্ণ বলছে নাকি কি বর্ণ বলছে এখানে? স্বরবর্ণ বলছে না, স্বরবর্ণ হবে এখানে, স্বরবর্ণগুলিকে এবার ম্যাথটা করে আগের মতোই খেয়াল করেন, একটু কষ্ট হলেও বুঝতে পারবেন। প্রথমে দেখতে হবে যে প্যারালাল শব্দটিতে কতটি বর্ণ আছে। 1 2 3 4 5 6 7 8, কয়টা হলো? 8টা, তাহলে মোট বর্ণ 8টি। ক্লিয়ার? এবার দেখবো একের অধিক কি আছে, যেমন এ এখানে 2বার আছে, তারপর এল 3বার আছে। এল কয়বার আছে? 3বার। এ 2বার থাকলো, এল 3বার থাকলো, বাকিগুলা মোটামুটি সব একবার করে এসে, যদি 2বার করে থাকে আপনার একটা আমাকে কমেন্টে বললেন, তো আমি একটু দাগ দিয়ে রাখি। এ 2বার আছে, এল 3বার আছে, আর মনে হয় সব একবার করে আছে। ওকে, ডান। এবার আমার লাগবে কি, স্বরবর্ণের কথা বলছে না, তাহলে স্বরবর্ণ কয়টা, স্বরবর্ণ কয়টা হবে? এ আছে 2বার, ই আছে 1বার, তাহলে 3টা হচ্ছে। ওকে, তা স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে মানে একত্রে রাখতে হবে, এর মানে হলো এই 3টা বর্ণকে একটি বর্ণ চিন্তা করতে হবে। তো 8টি বর্ণের মধ্যে স্বরবর্ণ গুলাকে যদি আমি একটা বর্ণ চিন্তা করি, তাহলে আপনারাই বলেন এখানে কয়টা বর্ণ থাকবে। এখন রিপিট করি, এই স্বরবর্ণ 3টিকে একটি বর্ণ চিন্তা করলে মোট কতটি বর্ণ হবে? স্বরবর্ণ গুলিকে একটি বর্ণ ধরে বা অক্ষর ধরে মোট বর্ণ হয়। তাহলে কিভাবে বের করবো? 8টা থেকে এই 3টাকে বাদ দেন, এই 3টা বাদ দিয়ে দেন, তাহলে থাকবে কয়টা? 5টা। এই 3টাকে আমি একটা অক্ষর ধরবো বা একটা বর্ণ ধরবো, তাহলে হবে কয়টা? 6টা। যোগ হবে সবসময় 1। তাহলে এইটা বিয়োগ এইটা যোগ 1। এখন ওকে ভাবে মুখস্থ করার কিছু নেই, ব্যাপারটা আসলে কিরকম। 8টা থেকে 3টা কেন বিয়োগ করলাম? এই 3টাকে আমি এক জাতীয় ধরবো, তাহলে 8টা থেকে 3টা বিয়োগ করলে 5টা, আর এইটা মিলে এক জাতীয় ধরতেছি, তাহলে 6টা, তাই না? 6টি। ওকে, তাহলে এবার আমরা যেটা করব, বিন্যাস।
স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করে বিন্যাস হয়। কয়টা হবে? উপরে 6 ফ্যাক্টরিয়াল, ভাগ হবে কত? এ দুইবার আছে, এখন দুই দ্বারা কিন্তু ভাগ হবে না, এ তো স্বরবর্ণের ভিতরে পড়ছে, এর ভিতরে এ বাদ, এটা 3 বার আছে, 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। যেটা রিপিট হয় সেটা দ্বারা ভাগ করতে হয় গত ক্লাস। আর আমি আবারও বলছি, কেউ যদি প্রথম ক্লাস না করে দ্বিতীয় ক্লাস করতে আসেন কিচ্ছু বুঝবেন না, আগে প্রথম ক্লাস করতে হবে, তারপর থাকেন, যদি এরকম কেউ থেকে থাকেন। এর মানে হচ্ছে এরকম শেষ পর্যন্ত গুণফল কত হবে? 3 × 2 × 1, এটা কাটা গেল, 4 × 5 = 20, 6 × 20 = 120। ঠিক আছে? তাহলে আগের ম্যাথ এই ম্যাথ হবে একই, আগেরটা বুঝলে এটা বুঝতে পারবেন আশা করি। এখন কি করতে হবে? এখন স্বরবর্ণ গুলাকে নিজেদের মধ্যে বিন্যাস করতে হবে। তাহলে অতএব স্বরবর্ণগুলির নিজেদের মধ্যে বিন্যাস। তাহলে স্বরবর্ণ 3টা, উপরে 3 ফ্যাক্টরিয়াল, যদি কোনো কিছু একাধিক থাকে তাহলে ভাগ হবে, নাহলে ভাগ হবে, নাহলে 3 ফ্যাক্টরিয়াল। আমি আবারও বলছি, ধরেন স্বরবর্ণ 3টা আলাদা আলাদা আছে এরকম, আমি বিন্যাস কিভাবে করব? অ্যান্সার 3 ফ্যাক্টরিয়াল, এইটুকু। কেন? কারণ আমার তার কোনো একাধিক বার নাই, তাহলে 1 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলে এটাই হবে। সামনে সাথে হয়তো সেরকম ম্যাথ আছে, মানে কোনো ম্যাথ করতে গিয়া ধরেন স্বরবর্ণ 3টা আলাদা আলাদা আছে, তাহলে বিন্যাস কিভাবে? 3 ফ্যাক্টরিয়াল, আর কিছু হবে না। একাধিকবার থাকলে ভাগ হবে, নাহলে ভাগ হবে না, সোজা হিসাব। তাহলে এখানে 3 ফ্যাক্টরিয়াল যখন লিখলাম, এ দুইবার আছে, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, 3। এখন দুইটা কেন গুণ করব? অতএব নির্ণয় বিন্যাস। কেন গুণ করবো বলুন তো? ইনকমপ্লিট ঘটনা, নির্ণয় বিন্যাস ইনকমপ্লিট ছিল। আমি এখানে 8টার মধ্যে 6টা নিয়ে কাজ করছি, তার মানে কমপ্লিট নিয়ে কাজ করি নাই। এখানে আমি 3টা নিয়ে কাজ করছি, কমপ্লিট নিয়ে কাজ করি নাই। তাহলে আমার কি করতে হবে? 120 × 3, 360, এটাই হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নটার অ্যান্সার শিটে নেই, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা নোট করে রাখবেন। আর যদি এখন কেউ করে থাকেন ভালো কথা। তাহলে দেখেন, আগের প্রশ্ন আর এই প্রশ্ন হুবহু সেম। একটা ম্যাথ আপনাদের আমি করতে দিছি ডিজিটাল, এটা করে নেবেন সবাই, ডিজিটাল এটা করে নেবেন আপনাদের হোমওয়ার্ক। যাই হোক, আপনারা একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি একটু সাইডে যাই, এটা করে রাখবেন। এরপরে আরো বড় একটা অঙ্ক দেখাবো, মানে এর থেকেও বড়। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছি কিনা? এইটা বুঝলে এর পরের অঙ্ক, মানে 14 নম্বরটা যদি বোঝেন তাহলে আপনি 16 নম্বর অঙ্কটা বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। আবারও বলতেছি, এই প্রশ্ন না বুঝলে পরবর্তী প্রশ্ন বুঝবেন না। আমি এটা মোছার আগে পরের প্রশ্নগুলো বুঝাই বলি। এতক্ষণ আপনাকে আমি কি ম্যাথ করাইছি? একত্রে রেখে বিন্যাস। এখন আমি ম্যাথ করাবো একত্রে না রেখে বিন্যাস। একত্রে না রেখে বিন্যাসের একটা সূত্র দেখেন, সেটা লেখা আছে, একত্রে না রেখে বিন্যাস। এর মানে হলো মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাস আমাকে বিয়োগ করতে হবে, আরো বড় অঙ্ক। মানে পরবর্তী ম্যাথে তো এইগুলা করাই লাগবে, এর আগে মোট বিন্যাসও বের করা লাগবে। তাহলে মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাস বিয়োগ করব। তাহলে এই সব তো করবোই, এটা কার থেকে বিয়োগ করব? নর্মালি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ চিন্তা না করে যে বিন্যাসটা, আমি সামনে ম্যাথ করাই তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে পরবর্তী ম্যাথ গুলোতে আমরা করাবো একত্রে না রেখে বিন্যাস। একত্রে না রেখে বিন্যাস বের করার সূত্রটা হলো মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। মোট বিন্যাস মানে হলো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কোনো কিছু চিন্তা না করে নর্মালি যদি একটা বিন্যাস বের করি সেটা। ওকে, তাহলে আমি একটা ম্যাথ করাই, তাহলে ভালো হবে আপনাদের জন্য। এরপর আবার ছোট অঙ্ক শুরু হবে। আর সমাবেশ থেকে বিসিএস এ বেশি কোশ্চেন আসবে, মানে বিন্যাস থেকে কম প্রশ্ন হয়। আর বিন্যাস থেকে প্রশ্ন হলে সংখ্যা জাতীয় ম্যাথ গুলো আসবে, এটা আগেই বলে দিলাম। আচ্ছা, আমি শুরু করব একত্রে না রেখে বিন্যাস। এই 16 নম্বর, মানে থিসিসের অঙ্কটাই বেশি ইম্পর্টেন্ট। থিসিস 16, প্রশ্ন 16। থিসিস, ছোট হয়ে যাচ্ছে লেখাটা, থিসিস, এটা একদম ইন্টারের অঙ্ক থেকে নিয়েছি, রিটার্ন পরীক্ষাতে কমন পেতে পারেন। শব্দটির অক্ষরগুলি থেকে সমাবেশ হলো সোজা, বিন্যাস একটু পেজ বেশি, সমাবেশ দেখবেন একদম ইজি, সবাই বুঝবে, গণহারে সবাই বুঝবে।
থিসিস শব্দটির অক্ষরগুলো থেকে সবগুলো অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে না থাকে? এটা হলো প্রশ্ন। তো শুরু করি। সবাই শিটে দেখেন লেখা আছে একত্রে না রেখে বিন্যাস সমান মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। শুরুতে আমার এখানে মোট বিন্যাস বের করতে হবে, তারপর একত্রে রেখে বিন্যাস বের করতে হবে। একটু বড় অঙ্ক, আমাকে কিন্তু স্লো আগাইতে হবে। আচ্ছা, আমি তাহলে শুরু করি। একটা কাজ করি, ছোট করে আমি একত্রে রেখে বিন্যাস বের করার আগে মোট বিন্যাসটা বের করি। আচ্ছা, মোট বিন্যাস মানে কি? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কোনো কিছু চিন্তা না করে নর্মাল যে বিন্যাস সেটা। তো শুরু করি। থিসি শব্দটার মোট বর্ণ কয়টা? মোট বর্ণ 1 2 3 4 5 6, ছয়টা, 6টি। একাধিকবার কি আছে? এস দুইবার আছে, শুধুমাত্র এস দুইবার আছে। অতএব বিন্যাস, নর্মাল বিন্যাস বের করব আমি। উপরে 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে এস দুইবার আছে, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমি কিন্তু কোনো কিছু চিন্তা করতেছি না, নর্মাল বিন্যাস যেটাকে বলে আগের ক্লাসে যেটা করেছি রিপিটেশন ফর্মুলা দ্বারা। 6টা অক্ষর আছে, এস দুইবার, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। ওকে, তাহলে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটা যাবে 3 4 12, 5 12 60, 5 7 36, আবার 5 7 30, 4 30 120, আর 3 360। তাহলে মোট বিন্যাস কিন্তু আমার নর্মাল বিন্যাস বের করা কমপ্লিট। এরপর আগের ম্যাথের মতো করে ফেলবো। এখন আমার স্বরবর্ণের কথা বলছে না, না কি বলছে? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ বলছে, কারণ ব্যঞ্জন বর্ণ তো অনেক, এই জন্য বলবো না, স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ কয়টা আছে? এই মোট বিন্যাসটা আমি একটু বক্স করে রাখি। এই মোট বিন্যাস বাদ দিয়ে এখন আগের মতো সবকিছু আমরা করে ফেলবো, একদম আগের মতো হুবহু। এখন আমি লিখি স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা আছে? ই আই, দুইটা মাত্র, দুইটি, আর তো নাই হয় না। ওকে, স্বরবর্ণ দুইটিকে একটি অক্ষর বিবেচনা করে মোট বর্ণ বা অক্ষর হয়। লিখি স্বরবর্ণ দুটিকে একটি বর্ণ না অক্ষর বলছে? বর্ণ না অক্ষর বলছে? এবার একই কথা, অক্ষর বর্ণ একই জিনিস, বিবেচনা করে মোট অক্ষর হয়। তাহলে আমার মোট অক্ষর ছিল 6টা, এখান থেকে 2টা বিয়োগ করলে একটা যোগ করতে হবে, 5টা হবে না? মোট বর্ণ থেকে স্বরবর্ণ দুইটাকে বাদ দিলাম, থাকবে 4টা, আর এই স্বরবর্ণ দুইটা মিলে একটা, তাহলে হবে 5টা। অতএব বিন্যাস এখানে। তাহলে আমার মোট অক্ষর 5টা, এস আছে দুইবার, 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 3 4 12, 5 12 60, তাই তো? এখন স্বরবর্ণদের নিজেদের মধ্যে বিন্যাস, গুলির নিজেদের মধ্যে বিন্যাস। তা স্বরবর্ণ আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। এখন কি কোনো কিছু দ্বারা ভাগ হবে? না, সবগুলো একবার করে আছে। এখন আপনি যদি চান 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে পারেন। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে ভাগ করা দরকার নেই। তাহলে 2 2 একত্রে রেখে বিন্যাস করতে হবে, এই বিন্যাস আর এই বিন্যাস গুণ হবে। তাহলে কত? 120। অতএব এখন আমরা লিখবো একত্রে না রেখে বিন্যাস। একটু বড় ম্যাথ রিটার্ন পরীক্ষার জন্য, একত্রে না রেখে বিন্যাস। তাহলে কি হবে? একত্রে না রেখে বিন্যাসের নিয়মটা কি? আগে মোট বিন্যাসটা লিখতে হবে, এই মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাস বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে কত থাকতেছে? 240 না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। এখন বলেন কার কোথায় প্রবলেম? সম্পূর্ণ ম্যাথটা আগের মতোই, শুধু এক্সট্রা এই এক মোট বিন্যাসটা বের করতে হয়, আর এগুলা আগে করাই আসছে এই পর্যন্ত। এখন আপনারা একটু কষ্ট করে দেখেন,
আপনারা দেখেন যেটা বুঝতে অসুবিধা হয় কিনা, আপনারা একটু দেখেন, যদি বুঝে থাকেন তাহলে আমি এখন ছোট ছোট কিছু ম্যাথ দেখাবো, বিসিএস প্রিলিমিনারি বলেন বা প্রাইমারি বা নিবন্ধনের জন্য। আর এটা মূলত লিখিত পরীক্ষা আসবে, এত বড় প্রশ্ন আপনার প্রিলি পরীক্ষায় দিবে না। বিসিএস এর লিখিত, ব্যাংকের লিখিত বা অন্যান্য লিখিত পরীক্ষা আসতে পারে। বাট এই সমস্ত প্রশ্নগুলো করলে আপনার আইডিয়া ডেভেলপ হবে, প্রশ্ন ঘুরাই বেচা দিলে আপনি পারবেন। ওকে, আমরা বুঝছি কিনা একটু জানাবো। আর কোনো কোশ্চেন থাকলে তো করতে পারেন যে এটা বুঝি নাই, ওই পার্টটা বুঝি নাই, এটা বুঝি নাই, বলতে তো পারেন। এই বক্সটা কি? মোট বিন্যাস। আর এইখান থেকে শুরু করে এলেন পর্যন্ত কি? একাত্তর রেখে বিন্যাস। মোট বিন্যাস থেকে একাত্তর রেখে বিন্যাস বিয়োগ করে দিলাম, শেষ কাহিনী। পরে দেওয়া আছে ডট অর, এটা দেখে নেবেন আপনারা, চেষ্টা করবেন, আর না পারলে আমাকে ইনবক্স করেন, যত সাধ্য চেষ্টা করবো। বলেন, আমি এখন নেক্সট ছোট ছোট কিছু পিচ্ছি পিচ্ছি অঙ্ক দেখাবো। এ কোনো কোশ্চেন আছে? কেউ কথা বলে না, এই কি অবস্থা? এখন আমরা বিসিএস পিলির জন্য গুরুত্বপূর্ণ সংখ্যার মজার মজার অঙ্ক দেখবো। এখানে এসে বুঝতে পারবেন কমপ্লিট ইনকমপ্লিট বিষয়টা কি। বিন্যাস সময় স্কিপ করেন না, বারবার বলতেছি। টাইপ 3 বিভিন্ন সংখ্যা গঠন, এগুলো অনেক ইম্পর্টেন্ট। টাইপ 3 বিভিন্ন সংখ্যা গঠন বিসিএস প্রিলির জন্য ইম্পর্টেন্ট। অলরেডি এখান থেকে প্রশ্ন আগে কয়েকবার হয়েছে। তো আমি 18 নম্বর কোশ্চেনটা আগে করাবো, ছোট প্রশ্ন। বলছে কি, 1, 3, 5, 7, 9 অঙ্কগুলি ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এখন এই একটা ম্যাথ থেকে 2টা প্রশ্ন করা যায়। কয়টা? 2টা। 1 নম্বর প্রশ্নটা হলো পুনরাবৃত্তি না করে, 2 নম্বর প্রশ্ন হলো পুনরাবৃত্তি করে। আর মানেটা কি? মানে এই ডিজিট গুলা থেকে আমি যখন 3টা ডিজিট নিব, প্রথম ম্যাথটা আমি বলবো এরকম যে পুনরাবৃত্তি করতে পারবেন না, মানে 3 একবার নিছেন মানে 3 আর নিতে পারবেন না। 5 একবার নিছেন মানে 5 আর পুনরাবৃত্তি করতে পারবেন না, এরকম একটা ম্যাথ করাবো। আর খ নম্বরে করাবো যে পুনরাবৃত্তি করতে পারবেন, 3 একবার নিছেন 3 আর একবার নিতে পারবেন, 4 4 2বার নিতে পারবেন, এরকম আর কি। ঠিক আছে? ওকে, পুনরাবৃত্তি তো বুঝতে পারেন, যেমন আমি এখান থেকে এই মার্কারটা নিয়ে আমি আর নিতে পারবো না, আর পুনরাবৃত্তি মানে এটা নিয়ে আবার দেখে আবার নিতে পারবো, এরকম। অথবা এখানে যদি 2 কালারের মার্কার থাকে, হয়ে গেল, সে 3 কালার হয়ে গেছে। পুনরাবৃত্তি জিনিসটা আসলে সবাই বুঝতে পারছেন, তারপর আমি বলি এরকম আছে মনে করেন। তো পুনরাবৃত্তি না করে মানে ব্ল্যাক একবার নিছি মানে আমি ব্ল্যাক আর নিতে পারবো না, আমি লাল নিতে পারবো। আর পুনরাবৃত্তি করে মানে কি, ব্ল্যাক একবার নিছি আবার ব্ল্যাক নিতে পারবো। ঠিক আছে? পুনরাবৃত্তি করে মানে আবার নিতে পারবো, না করে মানে আর নিতে পারবো না। তাহলে প্রথমে আমি দেখাবো পুনরাবৃত্তি না করে, এর মানে একবার নিতে পারবো, একবার নিয়ে। এটা হচ্ছে আমাদের যে নর্মাল সূত্র এনপিআর, সেটা দিয়ে করব। আর এরপরে আমরা করাবো হচ্ছে পুনরাবৃত্তি করে, তাই না? পুনরাবৃত্তি করে খ নম্বরে করাবো পুনরাবৃত্তি করে, অর্থাৎ একাধিকবার নিয়ে, একাধিকবার নিয়ে। এটার সূত্রটা হবে এন টু দি পাওয়ার আর। ওকে, এখন তো খুব সহজ ম্যাথ গুলা, এক লাইনের অঙ্ক। এন মানে গত ক্লাসে বলছিলাম মোট উপাদান বা মোট সংখ্যা, আর আর মানে যতগুলো নিতে হবে। মোট কয়টা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে মোট যেহেতু 5টা অঙ্ক আছে, তাহলে এন এর মানটা 5। 3 অঙ্কের সংখ্যা মান হইতে হবে, এন এর মানটা আর এর মানটা 3। আবারও বলছি, 5টা অঙ্কের মধ্যে 3টা নিতে হবে, তাই এন এর মান 5 আর এর মান 3। এখন 5p3 করলে যা হয়, আমি 5p3টা বাইরে করাই দিচ্ছি। 5p3 তার মানে 5 ফ্যাক্টোরিয়াল, 5 - 3 ফ্যাক্টোরিয়াল। গতকালকে সূত্র মনে আছে এটার? ওকে, গতকালকে এগুলো করাইছি আমি। 60,
4 5 3 করি 60, তাহলে এটার অ্যান্সারটা হবে 60। এরপরে যখন পুনরাবৃত্তি আমাকে বলবে তখন সূত্রটা চেঞ্জ হবে, তখন পুনরাবৃত্তি সূত্র হচ্ছে n টু দি পাওয়ার r। n কত আমার 5টা, আর কত 3, 5 এর কিউব মানে 125। তাহলে একই প্রশ্ন যদি পুনরাবৃত্তি করে যদি বলে তখন আমার অ্যান্সার হচ্ছে 125, পুনরাবৃত্তি না করে যদি বলে অ্যান্সার হচ্ছে আমার 60। ঠিক আছে, পুনরাবৃত্তি না করলে আমার একটু কম হবে উত্তর, এটা স্বাভাবিক। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝলে ডান লিখবেন, একটা ছোট অঙ্ক, মানে বেসিক দিয়ে শুরু করলাম, মানে পিচ্ছি অঙ্ক দিয়ে শুরু করলাম, আরো সামনে বড় বড় অঙ্ক আছে, এগুলো তো 1 লাইনের ম্যাথ। এত ছোট আমার অঙ্ক বিসিএস তে দিবেন, এটা একদম 100% শিওর। পরের অঙ্কগুলো আমি করাবো। 19 নাম্বারটা খুবই কনসেপচুয়াল, দ্রুত বলেন দ্রুত। এটা বুঝতে পারছেন কিনা আপনারা, পুনরাবৃত্তি না করে সহজ ম্যাথ এগুলো। আমি এখন একটু বড় অঙ্ক দেখাই। উনিশ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, সবাই লিখে রাখেন। 3 5 7 8 এবং 9 সংখ্যাগুলো দিয়ে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। শর্তটা হলো যারা 7,000 এর থেকে বড়, এই সব ম্যাথ হলো বোঝার মতো, এগুলো হচ্ছে মেইন অঙ্ক যেখানে মাথা খাটাইতে হবে আপনাকে। আপনাকে আমি কিছু সংখ্যা বা ডিজিট দিয়ে দিলাম, বললাম কি আপনি 4 ডিজিটের সংখ্যা বানাইবেন, প্রত্যেকটা সংখ্যা হবে 4 ডিজিটের। শর্ত হলো প্রত্যেকটা অঙ্ক 7,000 থেকে বড় হইতে হবে। তো শুরু করি আমি, আগে বেসিকটা বুঝে। 1 2 3 4, আমি 4 ডিজিটের অঙ্ক, মানে 4 ডিজিটের সংখ্যা বানাবো, আমি 4টা ঘর নিয়েছি। প্রথম শর্তর দিকে আমার তাকাইতে হবে, শর্তটা আসলে কি, কন্ডিশনটা কি। সবগুলো অঙ্ক 7,000 থেকে বড় হবে এবং 4টা ডিজিটের হবে। তা আপনারাই বলেন, এই যে সমস্ত গিভেন সংখ্যা আছে, মানে গিভেন ডিজিট যেগুলো আমরা জানি বা যেগুলো দেওয়া হয়েছে, তাহলে 7,000 থেকে বড় সংখ্যা বানানোর জন্য এখান থেকে আমি কাকে কাকে নিতে পারবো। মানে এই প্রথম পজিশনে আমি 7 দিতে পারি, অবশ্যই 7,000 থেকে বড় হবে। প্রথম পজিশনে আমি 8 দিতে পারি, 7,000 থেকে বড় হবে। প্রথম পজিশনে আমি কি 9 দিতে পারি, 7,000 থেকে বড় হবে। তার মানে মেন কথাটা হলো এই সংখ্যাগুলো দিয়ে 7,000 থেকে বড় সংখ্যা বানানোর জন্য আমাকে সংখ্যার শুরুতে হয় 7 বসাতে হবে, না হয় 8 বসাতে হবে, না হয় 9 বসাতে হবে। অর্থাৎ এই তিনটার যে কোনো একটা দিয়ে আমার সংখ্যাটা শুরু করতে হবে। যারা ব্যাপারটা বোঝেন না, আরেকবার ক্লিয়ার করছি। 7,000 থেকে বড় সংখ্যা মানে হলো সংখ্যাটা শুরুতে হয় 7 হবে, না হলে 8 বসাতে হবে, না হলে 9 বসাতে হবে। তাহলে মেইন কাজটা হলো আমাকে এই ঘরটাকে ফিক্স বানাইতে হবে, এই ঘরে কাকে ধরে বসাইতে হবে। এখানে হয় 7কে বসাবো, না হয় 8কে বসাবো, না হয় 9কে বসাবো। এটাকে বসাই, তাহলে আমি লিখবো, ভাষাটা কিন্তু আমি লিখবো না, ভাষাটা সব শিটে দেওয়া আছে। 7,000 থেকে বড় সংখ্যা বানানোর জন্য আমি ভাষাটা মুখে বলতেছি। 7 8 এবং 9 এই তিনটা ডিজিটের যে কোনো একটা ডিজিট প্রথমে বসাইতে হবে। তাহলে কি লিখবো, একটি ডিজিট প্রথম স্থানে বসানোর উপায়। আমার কাছে এখন 3টা ডিজিট আছে, এই 3টা ডিজিট থেকে আমি একটা ডিজিট প্রথম স্থানে বসাবো। তাহলে 3p1, 3টা ডিজিট আছে, আমি একটা বসাবো 3p1। এবার তো ক্যালকুলেশন করেন, 3p1, 3 ফ্যাক্টরিয়াল, 3 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে 3 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3p1 মানে 3। ঠিক আছে, ওকে, শেষ। এখন আপনারাই বলেন কয়টা ঘর এখনো ফাঁকা আছে, 3টা।
এই 1 2 3 4 5 5টা ডিজিট থেকে যে কোনো একটা ডিজিট আমি এখানে ফিক্স করছি, সেই যে কোনো ডিজিট গুলো কারা, এখান থেকে যে কোনো একটা আমি একটাই তো বসাইতে পারবো, তিনটা তো বসাইতে পারবো না। এই তিনটা কি তিনটা এই ঘরে বসবে এখন একসাথে না, পরপর পর্যায়ক্রমে বসবে, যে কোনো একটা বসবে। তাহলে আমি 5টা ডিজিট থেকে যে কোনো একটা ডিজিট আমি এখানে বসাই দিছি, আমার হাতে কয়টা আছে? 4টা। সেই 4টা থেকে আমি কয়টা বসাবো? ফাঁকা আছে কয়টা? পুরোপুরি রিপিট করি। 5টা অক্ষরের মধ্যে 3টা অক্ষর আমার সাথে সাথে থেকে বড় দ্বারা শুরু হবে, এই জন্য 3টা অক্ষর থেকে একটা আমি বসাবো, সবগুলা না। কখনো 7 বসবে, কখনো 8 বসবে, কখনো 9, একটাই বসতে পারবে। তাহলে 5টা, মোট চিন্তা করেন, মোট 5টা সংখ্যা থেকে একটা আমি এখানে বসে, তাহলে আমার হাতে কয়টা আছে? 4টা। সেই 4টা অবশিষ্ট সংখ্যা থেকে বা ডিজিট থেকে এই 3টা ঘর আমি বসাবো। তাহলে এখন আমার ঘটনাটা কি ঘটবে? ঘটনা ঘটবে অবশিষ্ট 4টি সংখ্যা থেকে ফাঁকা 3টা স্থানে বসানোর উপায়, পূরণ করার উপায়। তাহলে কি লিখবো? অবশিষ্ট, আমি কিন্তু কথাগুলো লিখতেছি না, সেটা আছে। কথাগুলো কি হবে? প্রথম স্থানে একটি ডিজিট বসানোর পরে বাকি 4টে ডিজিট থেকে 3টা স্থান পূরণ করার উপায়। কথাটা ঠিক এভাবে হবে। তাহলে আমি সংক্ষেপে লিখি, অবশিষ্ট 4টি ডিজিট বা অঙ্ক, 4টি ডিজিট থেকে 3টি স্থান বা 3টে স্থানে বসানোর উপায় বা 3টে স্থান পূরণ করার উপায়, যাই বলেন না কেন। তাহলে কি হবে? আমার কাছে এখন 4টা অক্ষর আছে, একটা এখানে বসানোর পরে আমার 3টা বসাইতে হবে। তাহলে 4p3, 4 ফ্যাক্টোরিয়াল, 4 - 3 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়? যেবার তখন 24। আমার অ্যান্সার কত হবে? যখন আমি প্রথম স্থানে একটা বসেছি, আমার কি কমপ্লিট ছিল? এগুলো ফাঁকা, ইনকমপ্লিট। আমি যখন এই 3টা ঘর পূরণ করতেছি, তারপরে আমার কমপ্লিট হচ্ছে, তার মানে ইনকমপ্লিট করো না এটা, এই ইনকমপ্লিট না, এখানে 3টা ঘর ফাঁকা না, তাহলে ইনকমপ্লিট যেহেতু, তাহলে 3 আর 24 গুণ হবে। তাহলে যখনই ইনকমপ্লিট হয় তখন গুণ করতে হয়। তাহলে কি গুণ করব আমি? 3 × 24, নির্ণয় বিন্যাস 72। যারা বুঝি নাই, 5টা অঙ্ক আমার হাতে আছে, শর্ত হলো 4 অঙ্কের আমি সংখ্যা বানাবো, 4টা ঘর নিছি। আর একটা শর্ত হলো 7,000 থেকে বড় হবে। 7,000 থেকে বড় হওয়ার জন্য শুরুতে এগুলার যে কোনো একটা হবে। 3টা থেকে একটা আমি পূরণ করলাম। মোট 5টা ডিজিট থেকে একটা অঙ্ক আমি নিয়ে ফেলছি, এখনো 4টা আছে, এই 4টা থেকে 3টা পূরণ করবো, এই উপায়। 2টা কেন গুণ করছি? ইনকমপ্লিট ছিল। যখন আমি একটা বসেছি তখন ইনকমপ্লিট ছিল, যখন আমি এখানে আলাদা করে 3টা যদি বসাই, তাহলে এখানে একটা ইনকমপ্লিট ছিল, মানে সোজা কথা ইনকমপ্লিট ঘটনা এর মাধ্যমে বুঝে গেছি। একটা বসে যেমন এগুলো ইনকমপ্লিট, এই জন্য গুণ হবে। এবার দেখছেন কনসেপ্ট গুলা কত মজার, এগুলো অঙ্ক করতে তো ভালো লাগে, মানে বোঝানো যায়। যাই হোক, তারপর আমি আবারও বলছি, বিন্যাস সমাবেশ কঠিন লাগার একমাত্র কারণ এগুলা নর্মালি করা হয় না। সবসময় শুধু ওই লাভ ক্ষতি সুদ কষা নিয়ে পড়ে থাকি, আমরা শতকরা নিয়ে পড়ে থাকি, এগুলো ধরি না, কিন্তু ধরতে হবে। চাকরি পাইতে হলে সব ধরতে হবে। এই বুঝতে পারছে কিনা বলেন তো? এই ম্যাটটা না বুঝলে আমি আবারও বুঝাইতে পারি, এর 100% কনসেপ্ট ক্লিয়ার আছে। একটু বলেন বুঝছেন কিনা। কেউ কথা বলে না, সব ঘুমাইতেছে নাকি? এই অঙ্কে যদি মাথা ঘুরায়, এর থেকে সহজ অঙ্ক, এ তো সহজ, এ তো বিন্যাস সমাবেশের বাচ্চা অঙ্ক। আমি বড় অঙ্কতে তো যাই না এখনো। এটা না বোঝার কি আছে বলেন তো? মানে এটা একটা পাজেল, পাজেল আপনারা মানে সলভ করেন না বিভিন্ন সময়, পাজেল একদম ঠিক পাজেল এটা। শর্তের দিকে তাকান, 4 অঙ্কের সংখ্যা বানাইতে হবে, 4টা ঘর নিছি, নিলাম। দ্বিতীয় শর্ত 7,000 থেকে বড়। তা আপনার এইটা যদি মাথায় না কাজ করে যে আমি 7,000 থেকে বড় সংখ্যা বানানো হলে প্রথমে হয় 7 বসাবো, না হয় 8 বসাবো, না হয় না, এটা যদি মাথায় না খেলে তাইলে হবে না। 7,000 থেকে বড় মানে প্রথম স্থানে এই 3টার একটা হবেই মাস্ট। তাহলে এটা আমাকে ফিক্স করতে হবে। এই জন্য আমি যেটা বলছি, 7,000 থেকে বড় সংখ্যা বানানোর জন্য এই 3টা ডিজিট আমার নিতে হবে। এই 3টার যে কোনো একটা প্রথম স্থানে আমি বসাবো, কখনো 7 বসবে, কখনো 8 বা কখনো 9, এর বাইরে বসতে পারবে না। যেমন শুরুতে যদি 5 চলে আসে, সেই সংখ্যাটা 7,000 বড় হবে না, এটা বাতিল সংখ্যা, চিন্তা করা যাবে না, তাহলে 5 আসতে পারবে না। তাহলে প্রথমে আমি যে কোনো একটা এখানে ফিক্স করবো, ধরেন 7কে ফিক্স করলাম, তাহলে এখান থেকে 7কে বাদ দেন, থাকবে কয়টা? 4টা। এই 4টা থেকে বাকি 3টে স্থান পূরণ করবেন, 4টা থেকে 3টে স্থান পূরণ করার উপায় 4p3। এই দুটো কেন গুণ করছেন? ইনকমপ্লিট করো না। এটা না বোঝার কি আছে? এর ভিতরে কিচ্ছু নাই না বোঝার।
মানে এই পাজেলও বুঝতেছে না আপনারা, আমি আর কিভাবে বুঝাইতে পারি, মানে সংখ্যা আমি ধরে ধরে বোঝাচ্ছি। এই আবার দেখেন, 1 2 3 4, কথা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দেওয়া যাবে না এই ক্লাসের সময়। শর্ত হইলো 4 অঙ্কের সংখ্যা বানাইতে হবে। 4 অঙ্কের মানে কি, 4টা ডিজিট থাকতে পারবে, ঘর নিচে 4টা। দ্বিতীয় শর্ত 7,000 থেকে বড় হইতে হবে না। আপনি একটু চিন্তা করেন, আমাকে বাদ দেন, 7,000 থেকে বড় মানে শুরুতে কি কি ডিজিট দিয়ে শুরু হইতে পারে সেই অঙ্কগুলা? 7 দিয়ে শুরু হইতে পারে, 8 দিয়ে শুরু হইতে পারে, 9 দিয়ে শুরু হইতে পারে। 7,000 থেকে বড় সংখ্যা বানানোর জন্য সংখ্যার শুরুতে হয় 7 থাকবে, না হয় 8 থাকবে, না হয় 9 থাকবে। তাহলে এই তিনটা থাকতে পারবে। এই তিনটা তিনটা তো আর এক জায়গায় বসতে পারে না, একটা বসতে পারে। তাহলে কি লিখছি আমি বলেন তো? প্রথম স্থানে এই তিনটা থেকে একটা আমি বসাবো। তিনটা থেকে একটা বসানোর উপায় 3p1। তাহলে এখানে একটা ডিজিট আমি ফিক্স করছি। এখন একটাই বসবে এখানে, হয় 7, না হয় 8, না হয় 9। তাহলে ধরেন আমি 7কে বসাইছি সাপোজ। তাহলে যখনই আমি প্রথম স্থানটা আমি পূরণ করে ফেললাম 7 দ্বারা, এখন আমার 3টা ঘর খালি আছে। এই 3টা ঘর আমি কাদের দ্বারা পূরণ করতে পারবো? আমার যে কয়টা এখন হাতে আছে, 3 5 8 9, এই কয়টা হাতে আছে? 4টা। তাহলে এখন কি করব? 4টা হচ্ছে আমার অবশিষ্ট আছে, তাহলে 4টা থেকে বাকি 3টা ঘর পূরণ করবো 4p3 উপায়। এবারে 24 আর 3 গুণ করে দিব। মানে স্পেসিফিক কোনো কোশ্চেন নাই, মাথা ঘুরাই দিছে আপনাদের। এখন বলেন, স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে বলেন। আর না মানে না বুঝলে এখন আমার আর কিছু করার নেই। অনেকবার বুঝাইছি, আপনাদের কোশ্চেনই দেখেন, আপনার ম্যাথ বুঝেনি না। মানে ম্যাথের মধ্যে একটা স্পেসিফিক কোশ্চেন থাকতো যে এটা বুঝতেছি না, এটা কই থেকে আসলো। কোশ্চেন নাই আবার বোঝান, কি কিরকম কোশ্চেন এটা। আপনার স্পেসিফিক একটা থাকতে হবে যে এই জিনিসটা ভাই কেন আসলো। ঠিক আছে, কারণ হলো 7,000 থেকে বড় মানে এখানে হয় 7 হবে, 8 হইতে পারে। ধরেন আমি এখানে 8 নিলাম, 8টাকে বাদ দেন, তাহলে বাকি থাকে 4টা, 4টা থেকে নেব 3টা। এবার এই দুইটা কেন গুণ করতেছি? কারণ আমার ইনকমপ্লিট ছিল। আমি যখন প্রথমে 8 বসাইছি বা যে কোনো একটা জিনিস বলেছি, এগুলো তো ফাঁকা, এগুলো এখন পরে এসে পূরণ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। না বুঝলে রিপিট দেখে নেবেন, অনেকবার রিপিট করছি, আর সম্ভব না। নেক্সট কোশ্চেন এরকম একটা অঙ্ক দেয়া আছে, করে নেবেন। আমি চলে যাব 21 নাম্বার। এখানে আর এক শর্ত দিছে আবার, শর্তের শেষ নাই। 21, খেয়াল করেন। 3 4 5 6 7 8। আর একটা কথা হচ্ছে, যে সমস্ত চ্যাপ্টার কঠিন, ওই সমস্ত চ্যাপ্টারে ক্লাস করার আগে একটু বাসায় শীট পাতি টুলটাই দেখতে হয়, না হলে হয় না। একটু বুদ্ধি খাটাইতে হয় যে আমি এই ক্লাসটা আজকে করবো, এই ভাই 5টা ম্যাথ করেন, একটু আমি চোখ বুলাই দেখি। কিচ্ছু করেন না, বাসায় তো পড়াশোনাই করেন আপনারা। ঠিক আছে, এগুলো একটু দেখতে হয়। এই সব বুদ্ধি যদি শিখাই দেওয়া লাগে, শীটটা দিছি কি কাজে? যে 3 4 5 6 7 8, হ্যাঁ, অঙ্কগুলি একটি কেউ, মানে যেহেতু দেখতেছেন বিন্যাস সময় আপনি আগে করেন নাই, তাহলে আপনার কাজ কি? বাসায় একটু নিজের পড়াশোনা করা। তাহলে আমার ক্লাসটা বুঝতে কি সুবিধা হবে? শীট দেওয়ার উপকারিতা তো এইটা। একটু পুনরাবৃত্তি না করে এবার বলছে এর কন্ডিশন আরো ঝামেলা বাঁকাই দিছে, 5,000 এবং 6,000 মধ্যে হইতে হবে। ওই আল্লাহ, 6,000 মধ্যবর্তী, এগুলোই বিসিএস পিলিতে আসবে। বিসিএস পিলির প্রশ্নে আমরা এখন করবো একটু পরে। মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে? সংখ্যা গঠন করা যাবে, এইটা হলো আপনার কোশ্চেন। এখন ম্যাথ শুরু করে। 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, কয়টা অক্ষর আমার হাতে আছে? 6টা। তো 6টা ডিজিট আমার হাতে আছে। আমাকে বানাইতে হবে কি, একটিকে পুনরাবৃত্তি না করে 5,000 এবং 6,000 মধ্যবর্তী সংখ্যা বানাইতে হবে। এখানে একটা কথা মিস দেওয়া আছে, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমি যদি 5,000 এবং 6,000 এর মধ্যবর্তী সংখ্যা বানাইতে, সংখ্যাটা কয় ডিজিটের হবে আমাকে বলতে পারেন? 4 ডিজিটের হবে কিনা? প্রশ্নে কিন্তু 4 ডিজিটের বলে না, আপনাকে বুঝতে হবে। কারণ 5,000 আর 6,000 এর মাঝের সংখ্যা কি? যেমন 5,140 কয় ডিজিটের হয়? 4 ডিজিটের। তার মানে হলো 5,000 এবং 6,000 এর মধ্যবর্তী সংখ্যা বানানোর জন্য অবশ্যই সংখ্যাগুলো 4 ডিজিটের হইতে হবে। আমি একটা 4টা ঘর আগে নিয়ে ফেলি, 1 2 3 4। ওকে, এরপরে বলছে কি, সংখ্যাগুলা 5,000 এবং 6,000 এর মধ্যবর্তী হতে হবে। এখন আপনারাই বলেন, 5,000 এবং 6,000 এর মধ্যবর্তী সংখ্যা হওয়ার জন্য
সেই সংখ্যাগুলা কি ডিজিট দিয়ে শুরু হইতে পারে? অবশ্যই মাস্ট বি 5, শুধু 5, যেমন 5140, 5220 এরকম, বা 599 এরকম। এটা কিন্তু হইতে পারবে না। এটা 6000 মধ্যবর্তী, মানে কি 5000 এবং 6000 মাঝের গুলা। তাহলে অবশ্যই 5000 এবং 6000 মাঝে যত সংখ্যা আছে সব 5 দিয়েই শুরু হবে। তার মানে 5 পজিশন তো এখানে ফিক্সড, তাই না? এখানে 5 পজিশন ফিক্সড। তাহলে আমরা কিভাবে, এখানে তো আমার আর বাছাই করার কিছু নাই, মানে সরি, এটা তো বাছাই এখানে আসবেই না, সাজানোর কিছু নাই। মানে প্রথমে যে 5 ফিক্সড আমার সাজাবো, কিন্তু অটো এখানে চয়েস, অটো চয়েস। যেগুলো অটো চয়েস এগুলো আমার দরকার না, এগুলো নর্মালি চিন্তা করলে হবে। না, আবারও বুঝতে পারছি, যদি এরকম হইতো যে 5ও বুঝতে পারবে 6ও বুঝতে পারবে, তখন কি করতাম, এই দুইটা থেকে একটা আমি ওখানে বসাইতাম 2p1। এখন তো আমার বসবেই শুধু 5, এ তো ফিক্সড। তাহলে আমি কি বলবো, যে প্রথম স্থানে 5কে আমি রাখবো। কথা বুঝতে পারছি? তাহলে আগের প্রশ্নের সাথে এগুলোর তফাৎটা কি? আগের প্রশ্নগুলোয় প্রথম যে ঘরটা, প্রথম যে অবস্থানটা, এখানে প্রথম অবস্থানে 3টাই বসতে পারতো, এই জন্য বাছাই করতে মানে সাজাইতে হয়েছে আমাকে। আর এখানে আমার 5 ফিক্সড, কারণ 5000 এবং 6000 মধ্যবর্তী সংখ্যা বানানোর জন্য শুরুতে 5 হবেই নিশ্চিত। তাহলে এখানে যদি 5 মানে মাস্ট বি বসে, তাহলে আমার ফাঁকা থাকে 3টা জায়গা শুধুমাত্র। তাহলে আমি কি করব, 1 2 3 4 5, এই 5কে বাদ দেন। তাহলে 6টা ডিজিটের ভিতরে 5কে আমি প্রথম স্থানে ফিক্স রাখবো। তাহলে আমার বাকি থাকবে কয়টা, 5টা। সেই 5টা থেকে এখন এই 3টা ঘর পূরণ করে দিব। তাহলে কি লিখবো, 5কে প্রথম অবস্থানে বা প্রথম স্থানে বসিয়ে অবশিষ্ট অবশিষ্ট 3টি স্থানে, অবশিষ্ট আগে 3টে স্থান আগে বলবো না, অবশিষ্ট 5টি অঙ্ক থেকে 3টি স্থান পূরণ করা যায়। সংক্ষেপে লিখলাম, গল্প করতে হবে, আমার কাছে 5টা অক্ষর আছে আর আমি 3টা মানে সংখ্যা নিতে পারবো, মানে ডিজিট নিতে পারবো। তাহলে 5p3, 5 ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে কি, 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 2 গুণন 1, এটা কাটা। তাহলে 3 4 12, 5 12 60। অ্যান্সার শেষ। আমি আবারও বলছি, প্রথম যখন আমি 5কে বসাইছি, এখানে আমি কোনো ক্যালকুলেশন কেন করি নাই, কারণ আমার তো দরকার নাই। যেগুলো অটো চয়েস, বিন্যাস সমস্যার অঙ্কে যেগুলো অটো হয় যেগুলো হিসাব করতে হবে না, অটো চয়েস। এ তো 5 এখানে মাস্ট বি বসবে, এখানে মানে সাজানোর কিছু নাই, মানে 5 বসবেই। তাহলে 5কে এখানে বসাই দিব আমি, এরপরে বাকিগুলো নিয়ে আমি কাজ করবো। বুঝতে পারছি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্যাচ লাগানো কোশ্চেন। মানে বাকি কারা কারা ক্লাস থেকে গেছে, এদের কি করা উচিত বলে? এত কষ্ট করে জোরে জোরে কথা বলে বলে ক্লাস নিচ্ছি, বুঝতেছে না। এদের মানে এই ম্যাথ গুলে খাওয়াইতে হবে সিরাপের মতো। ঠিক আছে, স্কিপ করার কোনো সুযোগ নাই, এখানে কষ্ট হইলো ক্লাসে থাকতে হবে। এই ম্যাপটার আপনি 100% না বুঝলে 30% তো বুঝতে পারতেছেন, এই বাকি 70% নিচে চিন্তা করবেন বাসায় বসে। ঠিক আছে। আর একটা কথা, কেউ যদি মনে করে যে বিন্যাস হবে শুধু শীট দেখে বুঝতে পারবে, সে ভুলের জগতে আছে। শীটে ওগুলো তো কিচ্ছু নাই, ওই যে ওই ঘরটা রাখতেছে কিচ্ছু নাই ওগুলা, শীটে এগুলো দেওয়াও যায় না ভালোভাবে, মুখের কথাটা শীটে বোঝানো যায় না। আপনাকে ক্লাসে ফিরতে হবে। সে যে টিচারের ক্লাস করে না কেন, শুধু বই পড়ে কিচ্ছু হবে না। ঠিক আছে, বই পড়ে সবাই পারে না, যারা খুব বেশি মেধাবী হয় তারা হয়তো বা পারে, তারাও ভিডিও দেখে, বিভিন্ন মানে বিভিন্ন টিউটোরিয়াল দেখে। না, আলটিমেটলি আপনাকে ক্লাসে ফিরতে হবে। যে প্রথম থেকে রিপিট করি প্রশ্নটা, এখানে শর্ত দুইটা থাকবে সব সময়। 5000 এবং 6000 মধ্যবর্তী সংখ্যা, মানে সংখ্যাগুলো 4 ডিজিটের হবে, 4টা ঘর নিলাম। 5000 এবং 6000 মধ্যবর্তী হবে, মানে প্রথম স্থানে 5 ফিক্সড। প্রথম স্থানে 5কে রেখে বাকি যে অবশিষ্ট 5টি সংখ্যা আছে বা ডিজিট আছে, সেই 5টি ডিজিট থেকে ওই বাকি 3টা ফাঁকা স্থান পূরণ করার উপায় হলো 5p3। এটাই হলো আমার অ্যান্সার। কথা বুঝতে পারছি? তাহলে অ্যান্সার হবে 60। এখন বিসিএস এর অঙ্ক দেখবো। এই পর্যন্ত বুঝতে পারছি কি না? এই পর্যন্ত বুঝতে পারলে আমি এখন দেখাবো 22 নম্বর অঙ্ক। দেখেন বিসিএস এ কি প্রশ্ন আসছে।
22 নম্বরে বলছে কি 0 1 2 3 4 অঙ্কগুলি দ্বারা কতগুলি 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। এটা আসছে 45তম বিসিএসে। ঠিক আছে, আচ্ছা এখানে অর্থপূর্ণ থাকলেও যে আনসার হবে, না থাকলে একই আনসার হবে। এই অর্থপূর্ণর অনেকটা মিনিং আছে, বুঝাচ্ছি একটু পরে। অর্থপূর্ণ থাকলেও যে আনসার হবে, অর্থপূর্ণ না থাকলে আনসার হবে। যখনই শূন্য থাকবে তখন ম্যাক্সিমাম প্রশ্ন অর্থপূর্ণ বলা থাকবে, আর না থাকলেও বুঝে নিতে হবে। আচ্ছা যাই হোক, এটা বিস্তারিত পরে আসতেছি। 1 2 3 4 5 ম্যাথটা কিন্তু খুব সহজ ছিল, মানে ওই যে 7,000 থেকে বড় 5,000 মধ্যবর্তী এত প্যাচ কিন্তু দেয় নাই। 45 বিসিএসে বলছে কি যে এই 5টা অঙ্ক আপনার হাতে আছে, 5টা অঙ্ক দ্বারা কতগুলি 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে পারেন। ম্যাথ একদমই ইজি। দেখেন আমার কাছে 5টা ডিজিট আছে, 5টা ডিজিট থেকে মানে 5p5 5টা আছে না, 1 2 3 4 5, 5টা অঙ্ক থেকে আমি 5 অঙ্কেরই সংখ্যা বানাবো। তার মানে কি 5p5, তাই তো 5p5 এই দুটো মিলে গেলে এটাই হয় আমাদের অ্যান্সার। বলছিলাম মনে আছে, যে সেটা আপনারা করে দেখতে পারেন। 5p5 ওকে, তাহলে আমরা কি লিখবো 5, আচ্ছা 5 অঙ্কের না 4 অঙ্কের? 5 অঙ্কেরই তো। আচ্ছা দেখ 5p5 তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, এখানে থাকবে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। এখন প্রথম ক্লাসে একটা টেকনিক দেখাইছিলাম, এত কিছু লাগে না। কেন লাগে না? এই দুটো যখন মিলে যায় এটা ফ্যাক্টোরিয়াল হয় আনসার। এখন এটাকে আমরা উত্তর দিব, 5টা ডিজিট দিছে, 5 অঙ্কের ডিজিট মানে 5 ডিজিটের সংখ্যা বানাইতে বলছে 5p5, আসেও 5টা, নিতে হবে 5টা, অ্যান্সার এইটা। কিন্তু অর্থপূর্ণ বলছে, অথবা অর্থপূর্ণ যদি নাও বলে, এই 5টা ডিজিটের মধ্যে শূন্য আছে না? শূন্য আছে কিনা বলেন। এখন আপনাকে একটা আমি সংখ্যা এখান থেকে বানাই দেখাবো। এইখান থেকে 5টা ডিজিট নিয়ে আমি সংখ্যা বানাইছি, শূন্য আমি সামনে দিছি। এই সংখ্যাটা 5 ডিজিটের হবে কি হবে না আপনারা কমেন্টে জানান। এই সংখ্যাটা কিন্তু আর 5 ডিজিটের থাকলো না, মানে কোন সংখ্যার সামনে শূন্য চলে আসলে সেই শূন্যের কোনো ভ্যালু নাই, মানে আলটিমেটলি সংখ্যাটা 4 ডিজিটের হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি সংখ্যাটা কি 4 ডিজিটের হয়ে যাচ্ছে। তাহলে যখনই এরকম শূন্য সামনে আসবে সেই সংখ্যাগুলো তো আমাকে বাদ দিতে হবে। অর্থাৎ 5টা ডিজিট থেকে 5টা নিয়ে যদি আমি বিন্যাস করি 120 হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু যেহেতু এই ডিজিট গুলোর মধ্যে শূন্য আছে, আমাকে হিসাব করতে হবে শূন্য সামনে আসে এমন সংখ্যা কয়টা, সেগুলো বাদ দিতে হবে, কারণ সেগুলো 5 অঙ্কের থাকবে না। আবারও বলছি, ধরেন শূন্য সামনে দিলাম 4 3 2 1, এটা কি 5 অঙ্কের হলো? এটা অর্থপূর্ণ সংখ্যা হলো না। অর্থপূর্ণ মানে শূন্য সামনে বসতে পারবে না। সবাই শিটে লেখেন অর্থপূর্ণ মানে শূন্য সামনে বসতে পারবে না। তাহলে শূন্য সামনে আসে এরকম কয়টা সংখ্যা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? 1 2 3 4 5, শূন্যকে সামনে রাখবো। শূন্যকে সামনে রাখলে বাকি 4টা ঘর থাকে, সে 4টা ঘর দিয়ে মানে শূন্যকে সামনে রেখে কতগুলো সংখ্যা হয় সেগুলো আমরা দেখবো। তাহলে শূন্যকে সামনে রাখলাম, ঘর থাকে 4টা, তাহলে 4টা ঘরে 4টা বসাবো। শূন্যকে যদি সামনে রাখি মানে বাদ, তাহলে থাকবে 4টা, 4টা থেকে 4টা নিতে হবে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল তার মানে 24। তাহলে শূন্য সামনে থাকে এরকম অঙ্ক হয় 24টা। তাহলে আমাদের অ্যান্সার করতে হবে ওই 120 থেকে 24কে বিয়োগ করতে হবে, 96 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার 96। দেখেন অপশনে 120ও ছিল, 96 ছিল, ভুল করা যাবে না। অর্থপূর্ণ মানে সামনে শূন্য বসতে পারবে না, এটা লিখে রাখতে পারেন। প্রশ্ন থেকে যদি আমি অর্থপূর্ণ মুছেও দেই, যখন শূন্য থাকবে অর্থপূর্ণ না মুছে মানে অর্থপূর্ণ না থাকলেও অ্যান্সার 96। কারণ শূন্য আছে মানে ওই ম্যাথের ভিতরে ভেজাল আছে। শূন্য আছে মানে ওইখানে 5 অঙ্কের বা 4 অঙ্কের কোনোটাই হবে না। ধরেন আপনার যদি এরকম 4টা যেত তখন 3 অঙ্কেরও যেত। ঠিক আছে, তাহলে শূন্য আছে মানে হচ্ছে আমার শূন্য আছে মানে শূন্য সামনে আসতে পারে,
সামনে শূন্য থাকে এরকম কয়টা সংখ্যা হয়? 24টা। তাহলে মোট সংখ্যা যে কটা বানাইলাম সেখান থেকে এই 24টা বাদ দিব, 24টা অর্থপূর্ণ না, 96 হচ্ছে আমার অ্যান্সার। এখন বলেন, একজন বলছেন 120 থেকে 24কে আমি কেন বিয়োগ করলাম? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, 120 মানে কি? 120 মানে এই 5টা ডিজিট নিয়ে আমি যতগুলো সাফল করে, সাফল মানে কি, ঘুরাইয়া ফিরাইয়া টোটাল আমি 120 বানাবো। মানে এই 120-এর মধ্যে এমন এমন সংখ্যা আছে যে সংখ্যা শুরুতে, মানে এই 120-এর মধ্যে 24টা সংখ্যা আছে যেখানে শূন্য সামনে দিয়ে আসছে। কারণ আপনি তো শূন্যকে নিয়ে হিসাব করছেন, তাহলে শূন্য সামনে আসছে এরকম সংখ্যা কয়টা? 24টা। তাহলে সেই সংখ্যাগুলো আমার মোট সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। মানে এই যে 24টা সংখ্যা এর ভিতরে আছে, কেন ভিতরে আছে? কারণ শূন্যকে নিয়ে হিসাব করছি, এমন শূন্য সামনে আছে এরকম সংখ্যা 24টা আমার এর ভিতরে আছে, তাহলে সেগুলো অর্থপূর্ণ না। তাহলে মোট যে কয়টা আসলো সেখান থেকে শূন্য সামনে আছে এমন সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে। এমন সংখ্যা বিয়োগ করার পরে 96টা থাকবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আপনি যখন বলতেছেন যে 5টা ডিজিট থেকে 5 অঙ্কের সংখ্যা বানাই, তার মানে শূন্যকে কাউন্ট করতেছেন, তাহলে এরকম 24টা সংখ্যা আছে যেগুলো সামনে শূন্য শূন্য, সেই 24টা সংখ্যা বাদ যাবে আমার। ঠিক আছে? কারণ এই 5টা ডিজিট মানে শূন্য ভিতরে আছে না? তাহলে প্রথম 1 দিয়ে শুরু হবে এরকম সংখ্যা আসবে, 0 দিয়ে শুরু হবে এরকম সংখ্যা আসবে, 3 দিয়ে শুরু হবে এরকম সংখ্যা আসবে, 4 দিয়ে শুরু হবে এরকম সংখ্যা আসবে। তাহলে 0 দিয়ে যে সংখ্যাগুলো শুরু সেগুলো বাদ যাবে, এরকম 24টা। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা দ্রুত বলেন। বুঝতে পারছি কিনা? আর 2টা অঙ্ক আপনাদের করাই ছুটি দিয়ে দেবো আজকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এটা বিসিএস এর প্রশ্ন, সর্বশেষ যে বিসিএস 45। এবার তাহলে 46-এ মনে হয় যে কম, সমাবেশ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু বিন্যাস থেকে এবার আসছে। বলা যায় না কি করে। বুঝতে পারছেন কেন বিয়োগ করতেছি? ওই যে অর্থপূর্ণ না, ওগুলো বাতিল সংখ্যা। আচ্ছা, এরপরে জোর বিজোড় সংখ্যা গঠন করবো আমরা। জোর বিজোড় 23 নম্বর। দেখেন 23 নম্বর অঙ্কের কিছু তথ্য লিখে রাখছে 23 নম্বর অঙ্কের আগে, যে কোনো ম্যাথ শূন্য দিয়ে শুরু হয় না। আর আমরা জোর বিজোড় সংখ্যা মিলাই কিভাবে? শেষের ডিজিটটা মিলাই। শেষে 2 আছে জোর, শেষে 4 আছে জোর সংখ্যা, শেষে 5 আছে বিজোড় সংখ্যা, শেষে 3 আছে বিজোড় সংখ্যা। তাহলে জোর বিজোড়ের ক্ষেত্রে আমরা শেষের ডিজিটটা মিলাবো। ক্লিয়ার? একটা ম্যাথ লিখি, একটা ম্যাথ থেকে 2টা ম্যাথ করাবো। তাহলে কি বলছে? প্রত্যেক অঙ্ককে, প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে? আমরা প্রথমে জোড় সংখ্যা গঠন করবো। জোড়, প্রথমে জোড়। হ্যাঁ, ক নাম্বার ম্যাথটা আমরা শুরুতে করব। যাই হোক, শুরু করি। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো, প্রথমে আমরা জোড় সংখ্যা বের করবো। প্রথম অ্যান্সারটা কি হবে? জোড়। তো জোড় সংখ্যা হবে মানে শেষের ডিজিটটা মিলাইতে হবে। এখান থেকে কোন কোন ডিজিট শেষে থাকলে জোড় হবে? 6, 2 আর 0। যে কোনো সংখ্যা শেষে 0 থাকলে কিন্তু সেটা কি হয়? সেটা জোড় হয়। ওকে, তাহলে শুরু করি। তাহলে আমার 6-এর জন্য একবার হিসাব করতে হবে, এগুলো বড় ম্যাথ। 2-এর জন্য একবার হিসাব করতে হবে, 0-এর জন্য আবার হিসাব করতে হবে। আবার 6-এর জন্য যখন হিসাব করব, 0 সামনে আর এরকম সংখ্যা বের করে বিয়োগ করতে হবে, বড় অঙ্ক। একটু ঠান্ডা মাথায় আমাকে আর 10-15 মিনিট সময় দেন, এই ম্যাথ দুইটা করে আপনাদের ছুটি দিয়ে দেবো। আচ্ছা, করি আমি। তাহলে আমি বুঝে গেছি জোড় সংখ্যা বানানোর জন্য শুরুতে 6 থাকবে, অথবা 2 থাকবে, অথবা 0 থাকবে। তো শুরুতে আমি 6-কে ফিক্স করি। হ্যাঁ, কয় অঙ্কের? আমার 5 অঙ্কের না, 5 অঙ্ক বিশিষ্ট বলছে। হ্যাঁ, তাহলে 5টা ঘর নিলাম, 1 2 3 4 5। আমি কিন্তু কথাগুলো লিখবো না, কথাগুলো যখন এগুলো শিটে আনসার নাই, এগুলো লিখে রাখবেন পরে, আগে বুঝবেন।
কথাগুলো হবে এরকম, জোড় সংখ্যা বানানোর জন্য সংখ্যাগুলো শেষে 6, 2 বা 0 যে কোনো একটা হবে। প্রথমে আমরা করব 6কে প্রথমে রাখবো, 6 দিয়ে হিসাব করি। 6কে প্রথমে রাখলাম, এখান থেকে 6কে বাদ দিলে 4টা ডিজিট থাকে। 6কে প্রথমে রেখে বাকি 4টা ঘর 4টি ডিজিট দ্বারা পূরণ করার উপায় কত? 4p4। আবারও বলছি, আচ্ছা 6কে প্রথমে না, দুঃখিত, 6কে তো শেষে রাখবো আমি, কারণ জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে কি শেষের ডিজিট মিলাবো, প্রথমে লিখে বলছি 6কে শেষে লিখলাম আমি। 6কে শেষে রেখে বাকি 4টি স্থান 4টি ডিজিট দ্বারা পূরণ করার উপায়। 6কে তো আমি এখানে বসাই দিছি, তাহলে বাকি থাকে কটা? 4টা। তাহলে 6কে শেষে রেখে বাকি 4টা স্থান 4টি সংখ্যা দ্বারা মানে ডিজিট দ্বারা পূরণ করার উপায় 4p4 মানে 4 ফ্যাক্টর অর্থাৎ 24। ক্লিয়ার? এখন মজার ব্যাপার দেখেন, এরকম কি হইতে পারে না যে শেষে 6 আছে কিন্তু সামনে শূন্য চলে আসছে? হইতেই পারে, কারণ 6কে যখন শেষে রাখছি শূন্য কোনোভাবে সামনে আসতেই পারে, এরকম ঘটনা ঘটবে। শূন্য সামনে আসলো, এখানে 2 থাকলো, এখানে 3 থাকলো, 12টা ডিজিট থাকলো, এখানে ধরেন 6টা একটু শেষে দিলাম, এখানে 4টা, 4 তো নাই, 5 থাকলো। তাহলে ব্যাপারটা কি হলো? শূন্য সামনে চলে আসলো। এখন শূন্য যখন সামনে আসবে সেটা কি 5 অঙ্কের সংখ্যা হবে? হবে না। সেটা কি 5 অঙ্কের সংখ্যা হবে কি? হবে না, হবে না। তাহলে দেখেন 45তম বিসিএস এর যে ব্যাচ, সেই ব্যাচে আমি এই ম্যাপটা করাইছিলাম, মানে আগের ম্যাপটা তো আমি ওটা তো আসছে নতুন। তাহলে এখন এই ম্যাপটা যে করছিল সে কি 45 বিসিএস এর ম্যাথ পারবে কি পারবে না? অবশ্যই পারবে, সেম কাহিনী ঘটবে, শূন্য সামনে বুঝতে পারবে না। প্রথম থেকে ম্যাথটা বুঝাই। জোড় সংখ্যা হওয়ার জন্য শেষে 6 থাকবে, অথবা 2 থাকবে, অথবা 0 থাকবে। 6 দিয়ে একবার হিসাব করব, 2 দিয়ে একবার হিসাব করব, 0 দিয়ে একবার হিসাব করব। তাহলে 6কে যখন শেষে বসাইলাম, 6কে শেষে রাখে বাকি 4টা ডিজিট ঘুরাই ফেরাই বসাইয়া মোট সংখ্যা হয় 24টা। কিন্তু 6 আমার শেষে থাকলো, শুরুতে আমার 0 থাকলো, এরকম ঘটনা ঘটতে পারবে যেহেতু 0 আছে। 0 আছে মানে মেজাল। তাহলে এখন আমরা কি করব? 6কে শেষে রেখে 0কে প্রথম স্থানে ফিক্সড রেখে বাকি 3টা ঘর পূরণ করতে পারি 3p3 উপায়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা করতে পারি 3p3। আমি কিন্তু বাংলা লেখা একটা লিখতেছি না, বাংলা লেখাটা কি হবে? 0কে প্রথম স্থানে রেখে 6কে সর্বশেষে রেখে বাকি 3টা ঘর, 3 এই 0কেও ব্যবহার করলেন, 6কেও ব্যবহার করলেন, তাহলে থাকে 3টা, সেই 3টা ঘরে বসাবেন 3 ফ্যাক্টরিয়াল। তার মানে সূত্র দিয়ে করতে পারেন, আমি কিন্তু সংক্ষেপে করতেছি। 3p3 মানে কি? 3 ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে 3 ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল মানে 1 1, তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে 3 মানে 6। এটা কিন্তু আমি সংক্ষেপে করতেছি, আপনারা করে নেবেন, বা গত ক্লাসে টেকনিকটা বলছিলাম। এই দুটো মিলে গেলে ফ্যাক্টরিয়াল হয় আনসার 6। তাহলে আলটিমেটলি আমার ঘটনা কি ঘটলো? 6 দিয়া আমি মোট কয়টা জোড় সংখ্যা বানাইতে পারবো? 24টা বানাইছিলাম, এখান থেকে এই 6টা বাতিল হবে, এই 6টা শূন্য চলে আসবে সামনে, অর্থপূর্ণ হবে না। 18টা। এইটা যে বুঝবে সে পরের গুলো সব বুঝে যাবে। প্রথম থেকে আমি আবারও বোঝাচ্ছি, সময় নিয়ে নিয়েই বুঝাই। 6কে যখন পিছনে রাখলাম মানে শেষে রাখলাম, মোট 24টা সংখ্যা বানানো যায়। 6কে যখন পিছনে রাখলাম, শূন্য সামনে আসতে পারে এরকম সংখ্যা 6টা। তাহলে এই 24টা থেকে 6টা বিয়োগ করতে হবে, এই 6টার ভিতরে আছে। এখন এটা বাতিল হয়ে যাবে, কারণ শূন্য সামনে মানে সেটা 5 অঙ্কের হবে না, 4 অঙ্কের হবে, অর্থাৎ অর্থপূর্ণ হবে না। বিয়োগ করলাম। সেম ভাবে এখন আমরা কি করব বলেন তো? এবার আমরা করব কি, এবার আমি 2কে শেষে রাখবো। 2কে শেষে রেখে আমার সংখ্যা আসবে আগের মতো, 4টা ঘর আমি 4টা দ্বারা পূরণ করবো 4p4, তারপরে 4 ফ্যাক্টরিয়াল 24। এবার 2কে শেষে রাখবো কিন্তু সামনে 0 থাকবে, এরকম ঘটনা ঘটবে আগের মতো সেম 3p3, তার মানে হচ্ছে 6। তাহলে এখানে কয়টা হবে? 24 মাইনাস 6 18টা। এখনো বাকি আছে, জায়গা নিচে আছে কি একটু মনে আছে। এবার লাস্ট ঘটনা খুব ইন্টারেস্টিং। এবার আমি 0কে শেষে রাখবো। আপনাদের কাছে একটা কোশ্চেন আছে আমার, আপনারা কমেন্টে লেখেন। 0কে যখন আমি শেষ অবস্থানে ফিক্স করলাম, 0 কি কখনো সামনে চলে আসবে? আসার সম্ভাবনা আছে? নাই। তাহলে ওখানে কিন্তু আর বিয়োগ হবে না। 0কে শেষে রেখে তাহলে 4টি স্থান পূরণ করা যায় 24 উপায়ে। তাহলে 0কে যখন শেষে রাখলাম তখন কিন্তু আর 0 প্রথমে আসবে না। তাহলে সেই 0কে শেষে রেখে যে 24টা সংখ্যা বানালাম এটা সবই অর্থপূর্ণ। 0 শেষে ফিক্স মানে আর প্রথম আসবে না। তাহলে আমার মেইন অ্যান্সার কয়টা? 6কে দিয়ে বানাইছে 18টা সংখ্যা, 2কে দিয়ে বানাইছে 18টা সংখ্যা, 0কে দিয়ে বানাইছে 24টা সংখ্যা।
যাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি সম্পূর্ণ ম্যাথটা ঘুরাইয়া ফিরাইয়া আর একবার রিপিট করব। জোড় সংখ্যা বানানোর জন্য শুরুতে মানে শুরুতে বলতে শেষে আর কি, দুঃখিত শুরুতে না, শেষে 6 হবে অথবা 2 হবে অথবা 0 হবে। 6 কে দিয়ে আমি 24টা সংখ্যা বানাই, কিন্তু 6 শেষে 0 সামনে এরকম কিছু সংখ্যা হবে, এরকম 6টা, সে 6টা বিয়োগ করলে 18টা থাকবে। সেম কাহিনী 2 এর ক্ষেত্রে 18টা হবে। তাহলে 6 কি দিয়ে পাইলাম 18টা, 2 কি দিয়ে পাইলাম 18টা। শূন্যকে যখন শেষে বসাইলাম, শূন্য আর সামনে আসার কোনো চান্স নাই, শূন্যকে শেষে রেখে সংখ্যা বানাবো 24টা, তাহলে মোট সংখ্যা হবে আমার 60টা। এখন দেখেন এখানে গুণ না হইয়া কেন যোগ হইল, এখানে একটা প্রশ্ন আছে না আপনাদের, গুণ নয় যোগ কেন হয়েছে? কারণ কমপ্লিট। দেখেন 6কে যখন শেষে রাখছেন, এখানে কি আপনি সংখ্যা বসাইছেন কিনা? বসাইছেন, সবগুলা ঘরে আপনি পূরণ করে দিচ্ছেন, কমপ্লিট। শূন্যকে 6কে শেষে রেখে সবগুলো ঘর আপনি পূরণ করতেছেন, কমপ্লিট। মানে এটা আলাদা করে একটা 5 অঙ্কের সংখ্যা, এটা আলাদা করে 5 অঙ্কের সংখ্যা, মানে যাই হোক শূন্য সামনে থাকুক, মানে 5টা ঘর তো পূরণ করছি, কমপ্লিট। এটাও কমপ্লিট, সকল ঘটনা আলাদা ভাবে কমপ্লিট। এই কমপ্লিট যখন হইলো তাই যোগ হইলো। এখানে আইসা ইনকমপ্লিট কমপ্লিট যারা ক্লিয়ার হবে না, আর সামনে হইতে পারবে না, এখানে ক্লিয়ার হইতে হবে। আবারও বলছি, যখন আমি 6কে শেষে রাখলাম, বাকি ঘরগুলো কিন্তু আমি পূরণ করতেছি, তাহলে এটা একটা কমপ্লিট একটা সংখ্যা, এটা একটা কমপ্লিট সংখ্যা, এটা একটা কমপ্লিট সংখ্যা, সবগুলো আলাদা করে কমপ্লিট। আমার যদি এরকম হইতো যে এই ঘরটা এখানে একবার 6 বসাইয়া 4টা ঘর পরে পূরণ করতাম, তাহলে কিন্তু ইনকমপ্লিট ছিল। তাহলে প্রত্যেকটা আলাদা করে কমপ্লিট হওয়ার কারণে প্রত্যেকটা অ্যান্সার যোগ হচ্ছে। এটা আমার কমপ্লিট একটা সেক্টর, যোগ। এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। তাহলে কমপ্লিট মানে ঘরগুলো যদি পূরণ হয়, আর ইনকমপ্লিট মানে ঘরগুলো যদি পূরণ না হয়। বুঝছেন? এটা বুঝলে বিজোড় করো। আমি জানি একটু কষ্ট হবে আপনাদের, কেন কষ্ট হবে না বলেন? এটা করতেছেন আজকে প্রথম, তো কষ্ট তো হবে। আর মান নির্ণয় ছোটবেলায় করছেন, একই প্লাস বি কিউব সূত্র আপনি আগেও জানতেন, এখনো দেখতেছেন। আপনি বিন্যাস সূত্র আগে জানতেন না, সায়েন্সের যদি না হয়ে থাকেন, তারপর তো কষ্ট হবে, স্বাভাবিক। কষ্ট হইলে কি আমরা পড়বো না? পড়বো তো অবশ্যই। আর আমি তো আছি, যদি একদমই বুঝতে অসুবিধা হয়, ভাই এরা আবার আমাকে দেখেন, আবার দেখাবো, আমার তো সমস্যা নেই। বিন্যাস 3টা ক্লাস নিয়েছি, কয়টা অঙ্ক করাবো? মাত্র 23টা ক্লাস, ম্যাথ পর্যন্ত 2টা ক্লাস হয়ে গেছে আমার, আরো একটা ক্লাস লাগবে বিন্যাসের। এখন বলেন বুঝছেন কিনা? সমাবেশ এর থেকে অনেক সোজা। মানে এগুলো হলো সংখ্যার খেলা, এইটা খাতায় দিতে হবে, মাথা খাটাইলে হবে না। মানে জটিল বিভিন্ন বিষয় চিন্তা করতে হয়, বাট একবার ভাবলে, একবার একটু বুঝতে পারলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করতে হবে বাসায় আপনাকে। তা জোর যদি বোঝেন, বিজোর সেম ভাবে হবে, একদম হুবহু একই নিয়মে হবে। 36টা অ্যান্সার হবে বিজোরের ক্ষেত্রে, কারণ 5 আর 3 বসতে পারবে, আর শূন্য তো শেষে বসবে না। ঠিক আছে, 18টা 36টা হবে অ্যান্সার। ওকে, বিজোর যখন আমরা করবো, এটা হচ্ছে বিজোর নিয়া। বিজোর বিজোর বানাবো মানে শেষে কারা থাকবে বলেন না? বিজোড় বানাবো মানে শেষে 5 থাকবে আর 3 থাকবে, শূন্য কিন্তু থাকবে না। তাহলে 5কে নিয়ে একবার বানাবো, শূন্য একবার সামনে রাখবো, আবার 3কে নিয়ে বানাবো, শূন্য একবার সামনে রাখবো, ম্যাথ কমপ্লিট। 5 অঙ্কের না, 1 2 3 4 5। বিজোড় সংখ্যা বানানোর জন্য শেষে আমি 5কে রাখলাম, শেষে যখন আমি 5কে রাখলাম, বাকি 4টা ঘর পূরণ করবো, 4p4, তার মানে 4 ফ্যাক্টরিয়াল, তার মানে 24। এবার এরকম ঘটনা ঘটতে পারে, শেষে 5 থাকলো কিন্তু সামনে শূন্য থাকলো, শেষে 5 এবং সামনে শূন্যকে রেখে বাকি 3টে স্থান 3টে অঙ্ক দ্বারা পূরণ করা যায় 3p3 উপায়ে। তার মানে কত? 3p দ্বারা মানে কত? 6। তাহলে আমি 5কে শেষে রেখে সংখ্যা বানিয়েছিলাম 24টা, শূন্য সামনে আসবে এরকম সংখ্যা 6টাই বাতিল সংখ্যা, তাহলে থাকবে কত? 24 মাইনাস 6, 18টা। তাহলে 5কে নিয়ে আমার মোট সংখ্যা আসলো 18টা, হিসাব নিকাশ করার পরে। এবার আমি শেষে 3কে রাখবো, 1 2 3 4 5, শেষে 3কে রাখলাম। শেষে 3কে রেখে সংখ্যা বানাইতে পারবো আমি 4p4, তার মানে হলো 4 ফ্যাক্টরিয়াল, তার মানে হলো 24টা। এখন শেষে 3 থাকবে কিন্তু সামনে শূন্য আসবে, এরকম সংখ্যা ঘটনা ঘটতে পারে, তাহলে এখানে হবে 3p3। দেখা যাচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 3কে শেষে রেখে আমি 24টা সংখ্যা বানাইছিলাম, ওখান থেকে 6টা বাতিল বাতিল হয়ে যাবে, তাহলে থাকবে কত? 24 মাইনাস 6, 18টা। এখন আমার নির্ণয় অ্যান্সার কত? 18 যোগ 18, 36টা হবে আমার অ্যান্সার। আমার যোগ কেন হলো? এটা সম্পূর্ণ কমপ্লিট ছিল, যখন শেষে 5 রাখছি 4টা করে আমি পূরণ করছি, কমপ্লিট। প্রথমে শূন্য এবং শেষে 5 থেকে 3টা করে পূরণ করছি, কমপ্লিট। সকল ঘটনা আলাদা আলাদা ভাবে কমপ্লিট হওয়ার কারণে যোগ হয়েছে। কমপ্লিট হইলে যোগ হয়, ইনকমপ্লিট হইলে বিয়োগ হয়। আর যদি ভুল করেন তো আপনাদের খবর আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। এখন বলেন, আমাদের এখনো
বিন্যাসের যে ম্যাথ গুলো আছে, ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করাই ফেলছি বিন্যাসের। এবার শেষের দিকে খুব মজার অঙ্ক বসাবো, মানে করাবো। আর কিছু ছোট ছোট বিষয় বাকি আছে, মানে খুব বেশি অঙ্ক নাই। আর সমাবেশ একদম ইজি, সমাবেশ বিন্যাসের থেকে হাজার গুণ ইজি। তো শেষ, বিন্যাস সমাবেশ এখন সম্ভাব্যতা করতেই হবে, অসমতা করতেই হবে, শেষ। আর আপনাদের ছুটি আছে সামনে, আমার একটু ঝামেলা আছে, অর্থাৎ 14 তারিখ থেকে আপনাদের ক্লাস নিতে পারবো না আমি। আমি কিন্তু এই জন্য এক্সট্রা কিছু ক্লাস নিয়ে ফেলছি আপনাদের। আজকে কি বার? রবি। সোমবার তো পরীক্ষা, কালকে একটা ক্লাস নেওয়া লাগবে মনে হচ্ছে আগে আমার। সোম মঙ্গল 2 দিন ক্লাস নিতে পারবো, তাহলে সোমবার নিয়ে বিন্যাসটা সমাবেশ মনে হয় যে শুরু করতে পারবো না। যাই হোক, এখন বলেন মানে বিন্যাস সমাবেশ নিয়ে কি অবস্থা, মাথা ঘুরাবে এটা স্বাভাবিক, কিন্তু একটু সময় দেন বাসায়। এইগুলা ম্যাথ বোঝা মানেই আপনি আসলে প্রকৃত লেভেলের ম্যাথ শিখতেছেন, ঠিক আছে? এগুলো বুঝতে হবে। এখন প্রাইমারিতে তো এই ম্যাথ চলে আসে, কিছু করার আছে? এমন একটা অবস্থা দেখেন, বিসিএস এর থেকে প্রাইমারিতে টেকা এখন কঠিন, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে। আর প্রাইমারিতে ওইরকম 30,000 35,000 সার্কুলার আর কখনোই আসবে না, এটা মনে রাখবেন। এখন প্রাইমারি সার্কুলার গুলো হবে কত, 5,000 6,000 শূন্য আসন। যেমন এই যে 2022 সালের যে নিয়োগটা হয়েছিল, এর আগে যে নিয়োগটা হয়েছিল, কত বড় বড় সার্কুলার, হাজার হাজার নিয়োগ হয়েছে। মানে মোটামুটি ভালো করলেই চান্স, ভালো করলেই চান্স, মানে চাকরি পাইছে। প্রাইমারি চাকরি মানে খুব সহজ, একটা পরীক্ষা দিলে টিকতেছেন, ভাইভাতে অল্প মার্ক, শেষ, জব হয়ে গেছে আপনার। কিন্তু সেটা এখন সোনার হরিণ হয়ে গেছে। তাহলে এই সব কিছুতেই ভালো করার জন্য বিন্যাস সমাবেশ, মানে শুধু বিন্যাস সমাবেশ না, যে কোনো যেমন অনেক সময় অনেকে কি বলে ধন্যী বিপর্যয় বাদ দেয় বাংলা থেকে, বা কারক বিভক্তি বড়, মানে যেগুলো কঠিন মনে হয় বাদ দিতে পারে অনেকে। ইংরেজির ক্ষেত্রে যেটা কঠিন বাদ দেয়, জিকের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে অনেকে বাদ দেয়, ইংরেজি সাহিত্য বাদ দেয়। তো এগুলো বাদ দেওয়া মানে পিছিয়ে যায়। মানে ইংরেজি সাহিত্য থেকে এখন দেখেন আপনারা, যদি আমি ইংরেজি বিষয়ে খুব এক্সপার্ট না, আমি যতটুকু জানি বা দেখি, ইংরেজি সাহিত্য থেকে প্রাইমারিতে প্রশ্ন হয়। আপনি কিভাবে ইংরেজি সাহিত্য বাদ দিবেন? আগে বাদ দিতে মানুষ, এখন বাদ দেওয়ার সুযোগ নেই। আর আগে ওই 2-4 মাস পরে প্রাইমারি জব পাইতো, সেই সুযোগ নেই, এখন বছর খানেক ধরে প্রিপারেশন নিতে হবে। তা আপনি প্রাইমারি ম্যাথ 20টার মধ্যে 18টা ম্যাথ বাকি লোকজনও পাবে, আপনিও পারবেন মোটামুটি। সাপোজ 15টা ম্যাথ অ্যাভারেজ থাকে, সবাই পারে, ঠিক আছে? মার্নিনের অঙ্ক আপনিও পারবেন, সেও পারবে। বিন্যাসের অঙ্ক সবাই পারবে না, সমাবেশের অঙ্ক সবাই পারবে না, সম্ভাব্যতার অঙ্ক সবাই পারবে না, অসমতা সবাই পারবে না, ত্রিকোণমিতি সবাই পারবে না। তাহলে এগুলো আপনাকে আগাই থাকতে হবে, ওগুলো তো আগাই থাকতে হবে, এগুলো অ্যাডভান্স থাকতে হবে। কথা বুঝাইতে পারছি? এখন একটা মার্ক, 1 মার্কের জন্য চাকরি হয় না, 1 মার্ক, ঠিক আছে? এই যে আজকে মেডিকেল রেজাল্ট দিল, দেখেন 1 মার্কের জন্য অনেকে ডাক্তার দিতে পারে নাই। তো এরকম আমার থেকে এগুলো আপনারা ভালো জানেন, ভালো বুঝেন। আমার যতটুকু অভিজ্ঞতা ছোটখাটো আমি বলতেছি, যে কোনো কিছু বাদ দিয়েন না, কোনো কিছু বাদ দিয়েন না। এই ক্লাসগুলো নিতে কিন্তু পরিশ্রম আছে। 85টা দিন এখানে আমাকে দাঁড়াইতে হবে, 85টা দিন। যে শীতটা আপনার হাতে পৌঁছেছে, ওই শীতটা বানাইতে আমার চোখের পাওয়ার পর্যন্ত নষ্ট হয়ে গেছে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই বিন্যাস সমাবেশের শীতটা গোছাইতে আমাকে অনেক সময় দিতে হয়েছে, 2-3 মাস। এই এক শীত আমি বানাই মিলে না, এই টাইপ দিতে নিতে পারতেছিলাম না। আমি কিন্তু পরিশ্রম করছি একটা, ঠিক আছে? পরিশ্রম করছি, আপনাদের ওই বিষয়টা, ওই সম্পত্তিটা দিয়ে দিছি। হ্যাঁ, ওই সম্পত্তিটা আমাদের আপনাদের ব্যবহার করতে হবে, ক্লাসগুলো ব্যবহার করতে হবে। আমি যে খুব বেশি ভালো পড়াই তা কিন্তু না, আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব অল্প পারিশ্রমিকে ভালো একটা, মানে দেওয়ার চেষ্টা করতেছি আমি, ঠিক আছে? ভালো একটা আপনার জীবন ভাবে একটা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, আপনাদের ভালো একটা প্রস্তুতির জন্য চেষ্টা করতেছি, এই আর কি। এখন বাকিটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না। যে এই বিন্যাস সমস্যা ক্লাসে অনেককে পাইছে, এটা অনেক কিছু, অনেক ব্যাচে পাই না। আবার আমার একটা ব্যাচ ছিল 2021 সালের দিকে, মোটামুটি তখন 70-80 জন স্টুডেন্ট ছিল, কিন্তু তারা বিন্যাস সময়ের এগুলো খুব ভালোভাবে করছে আমার থেকে। তো এই বিষয়গুলো ভালো লাগছে, যে লাভ ক্ষতির ক্লাস, লাভ ক্ষতি না, মোটামুটি কঠিন আছে। যেমন মার্নিং এর ক্লাস সবাই করে, দরকার নাই তো আমার, আমার লাগবে এইগুলা ক্লাস কারা করে, তাদেরকে লাগবে আমার, ঠিক আছে? যাই হোক, করেন, আমি অনেক চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, আপনারাও করেন। আমি তো চাইলে রিটার্ন ম্যাথ গুলো বাদ দিয়ে দিতে পারতাম, আমার তো কোনো সমস্যা নেই। শীট যেহেতু আমি দিই, আমার হাতে সবকিছু না, কলকাতা তো আমিই নাড়াবো, তাই তো? তাহলে আমি যেগুলো কেটে দিতে পারতাম, আমার দরকার নেই অত কঠিন ম্যাথ করানো, সবগুলো কেটে দিলাম। কি করবেন? কিছুই করবেন না আপনারা। কেন দিচ্ছি? যাতে, মানে আমার থেকে আরো অনেকে আছে 150 ক্লাসও নেয় বেসিক ম্যাথে, আবার অনেকে আছে 20 ক্লাসও নেয় বিসিএস এর জন্য, 20 ক্লাস, নিবন্ধনের জন্য 20 ক্লাসে ম্যাথ শেষ। আছে এরকম, মানে স্টুডেন্টরা চায়, টিচারদের কোনো দোষ নাই। মেন কথা হলো
চেষ্টা করেন, আপনারা বাসায় চেষ্টা করেন। আর আবারও বলছি, বর্তমানে যে অবস্থা, প্রশ্নের প্যাটার্নের যে অবস্থা, মানে একটা টপিকও বাদ দেওয়া যাবে না এখন, এক টপিক। মানে আপনি বর্তমানে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস যে কোনো নিবন্ধনের ম্যাথ এখন অনেক স্ট্যান্ডার্ড। 17তম নিবন্ধনের ম্যাথ বিসিএস থেকেও কঠিন আসছে। কোনো কিছুতে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, পড়তেই হবে বাধ্য। আপনি ভালো চাকরি করতে চান মানে এক টপিক বাদ দেওয়ার সুযোগ নেই। এই এক বিন্যাস সমাবেশকে আপনাকে পিছিয়ে রাখতে পারে, 1 মার্ক আপনার পিছিয়ে রাখতে পারে। কারণ 60 মার্কে প্রাইমারি যাবো, আপনি 59 পেয়েছিলেন, শেষ। আর যা পাবেন, আল্লাহ হাফেজ। কথা অনেক বললাম। আর আগামীকাল মান নির্ণয়ের পরীক্ষা, বলছিলাম মান নির্ণয় আগামীকাল সোমবার না, আগামীকাল পরীক্ষা। আমি আবার ভুলে যাই মাঝে মাঝে, একটু মনে করে দেবেন। আমি যদি 9টার ভিতর, আপনাদের ক্লাস যদি আমি 9টাতে শুরু করবো 9টায়, তাহলে পরীক্ষা 9টার পরে হবে। আর ক্লাস না নিলে, আচ্ছা আমাদের আর একটা ক্লাস বিন্যাসে নিতে পারবো 14 থেকে 20 তারিখ পর্যন্ত আপনার আমি ক্লাস নিতে পারবো না, এই জন্য আমি কিন্তু কিছু আগাই নিয়েছিলাম। 20 থেকে বাকিগুলো দ্রুত শেষ করে দিব, আগেই বলে রাখলাম। ঠিক আছে, এই পর্যন্তই, ভালো থাকেন। আগামীকাল পরীক্ষাটা দেন। আর একটা কাজ করব, পরীক্ষা তো অনেকেই পরে দেয়, পরীক্ষার লিঙ্ক গুলো আমি একটু পোস্ট করে দেবো, আমাকে একটু সময় দেন। আমি সবগুলো পরীক্ষার লিঙ্ক এবং গ্রুপে দিয়ে, মানে হচ্ছে পিন পোস্ট করে দিব। ক্লাসগুলো যেমন সাজানো আছে, পরীক্ষার লিঙ্ক গুলো সাজানো থাকলে যেটা হবে, পরবর্তী যারা অ্যাড হয়েছে বা পরীক্ষা যারা দেয় না, তারা দিতে পারবে চাইলে। আপনি আবার চাইলে দিতে পারবেন। তো চেষ্টা করবো ওটা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।